হরমোনাল কজ আসতে পারে। হরমোনাল ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, সেটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি বা রিসেপ্টর প্রবলেম সেখানে হতে পারে, হরমোনাল প্রবলেম গেল। আর এটা কি হতে পারে? সাইকোলজিক্যাল, সেটা সব থেকে কমন। এফএসএম যখন আসবে আরো বুঝতে পারবি। সাইকোলজিক্যাল রিজন। আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, লেস ব্লাড সাপ্লাই, ঠিক আছে, সেটা হলে তাহলে মানে অন্যদিকে চলে যাবে, সেটা কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে, সেটা অন্যদিকে হতে পারে মেবি, সেখানে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার চান্সেস থাকবে। ব্লাড সাপ্লাই কম হলে কি হবে? ইস্কিমিয়া অর ইনফাকশন। ইস্কিমিয়া ইনিশিয়ালি, দেন মেবি ইট ফার্দার প্রসিডস ইনটু ইনফাকশন, তাহলে সেটা আলাদা। আর কি হতে পারে? ফার্মাকোলজিক্যাল রিজন। সাম ড্রাগ মে কজ ইরেকটাইল ডিসফাংশন, সাম ড্রাগস অ্যাসোসিয়েটেড। আর কি হতে পারে? যেটা ওই বললি যে ব্লাড সাপ্লাই কম, দ্যাট মে বি ডিউ টু ভাস্কুলার রিজন হতে পারে, সেটা ভাস্কুলার রিজন অবস্ট্রাকশন হতে পারে। আর কোথায় হতে পারে? যে একটা নিউরোজেনিক কজ, দ্যাট ইজ নট সাইকোজেনিক, দ্যাট ইজ নট সোমাটিক, দ্যাট ইজ নিউরোজেনিক। নিউরোজেনিক মিনস কোনো একটা ইনজুরি হয়েছে, দেয়ার মে বি স্পাইনাল কর্ড ইনজুরি, ঠিক আছে, তখন সেখানে একটা হতে পারে। বা লোকাল কোনো ইনজুরি হয়েছে, লোকাল ইনজুরির ফলে তারপরে সেখানে নার্ভ সাপ্লাই ড্যামেজড হয়েছে, দেন দেয়ার ইজ ইরেকটাইল ডিসফাংশন হয়েছে। এই সমস্ত কারণ, দিস আর দ্য কমন রিজনস ফর দ্য ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে। এইবার এরপরে যে ট্রিটমেন্ট প্রথমে কি আসবে? যেটা বলে হরমোনাল কজ। হরমোনাল কজ কি? টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। তাহলে সেখানে মেন অ্যাপারেন্ট শুধুমাত্র ইরেকটাইল ডিসফাংশন না, আরো অন্যান্য রকম সিমটমসও থাকবে, যেটা হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম বা হাইপোগোনাডাল হরমোন এরকম হতে পারে। টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি দেয়ার আর মাল্টিপল রিজনস হতে পারে, ঠিক আছে। গোনাডোট্রপিন হরমোন প্রবলেম হতে পারে, তারপরে লোকাল প্রবলেম যেখান থেকে টেস্টোস্টেরন প্রডিউসড হয়, সিনথেসাইজ হয়, সেখানে প্রবলেম, সেখানে এনজাইমেটিক ডেফিসিয়েন্সি বা টেস্টোস্টেরন রিসেপ্টরের প্রবলেম, দেয়ার আর মাল্টিপল রিজনস। আর সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে? এক্সটার্নালি তাহলে টেস্টোস্টেরন ক্যান বি গিভেন। এক্সটার্নাল টেস্টোস্টেরন ক্যান বি গিভেন ভায়া দ্য সাবকিউটেনিয়াস রুট। উইকলি দেওয়া হয়, টুয়াইস উইকলি দেওয়া হয়, ডিপেন্ডিং অন দ্য প্রিপারেশন। তাহলে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমে আরো অন্যান্য ফিচার্সও থাকবে। এই আসতে লাস্টে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমে অন্যান্য ফিচার্সও থাকবে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড উইথ ইরেকটাইল ডিসফাংশন। তখন সেটাকে ট্রিট করার জন্য আমাদের টার্গেট হবে যে হরমোনাল সাপ্লাই, এক্সটার্নাল হরমোনাল সাপ্লাই দেওয়া। নেক্সট যেটা ড্রাগ, দ্যাট ইজ দ্য মোস্ট ইউজড ড্রাগ, and that is the HIT, বলতে পারিস। it is produced for the other purpose, যে PDE5 মানে phosphodiesterase 5 inhibitor, that is the mainstay of the treatment now. Phosphodiesterase 5 inhibitor group of drug, এটা 1998 মার্কেটে এসেছিল, কিন্তু এই রিজন ছিল না কিন্তু ডাইরেক্টেড টু ইরেকটাইল ডিসফাংশন। ইট ইজ প্রকিউরড ফর দ্য ট্রিটমেন্ট অফ পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন। কিন্তু দেখা গেল যখন ট্রায়ালে গেল, তখন দেখা গেল ইট ক্যান ট্রিট ইরেকটাইল ডিসফাংশন। তারপরে রেস্ট ইজ হিস্ট্রি। ফার্স্ট ড্রাগ যেটা বাজারে এসেছিল, দ্যাট ইজ দ্য সিলডেনাফিল, কমনলি নেমড অ্যাজ ভায়াগ্রা, মেড বাই ফাইজার, ঠিক আছে, তাদের রিসার্চ প্রোডাক্ট। The phosphodiesterase, what is the role of phosphodiesterase 5? There are different phosphodiesterase enzyme 1, 2, 3, 4, 5, 8, 9 পর্যন্ত আমার যতদূর মনে আছে, and there is different family also, phosphodiesterase 5A, 5B টাইপ আছে, ডিফারেন্ট ক্লাসের ডিফারেন্ট ফ্যামিলিও রয়েছে। হোয়াট ইজ দ্য রোল অফ ফসফোডাইএস্টারেজ 5? তারপরে তো ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর এর রোলটা কি বোঝা যাবে। তা কি কি ড্রাগ আছে সেগুলো বলে দিই প্রথমে। দ্যাট ইজ দ্য
প্রথম ড্রাগ হচ্ছে সিলডেনাফিল, নেক্সট যেগুলো হচ্ছে ভার্ডেনাফিল অ্যান্ড টাডালাফিল। দিস আর দ্য phosphodiesterase 5 inhibitor group of the drug that is used today। আজকে মার্কেটে ডিফারেন্ট ফর্ম নামে ব্র্যান্ড নেমে পাওয়া যায়, ডিফারেন্ট স্ট্রেংথে। তো সিলডেনাফিল phosphodiesterase 5 inhibitor, so at first you need to know what is phosphodiesterase 5 is doing, but what is the role of phosphodiesterase 5। তাহলে এর এগেইনস্টে যেটা ইরেকটাইল ফাংশনের জন্য, ইরেকশনের জন্য কি দরকার হয়, ইরেকশনের জন্য প্রাইমারিলি একটা নার্ভ স্টিমুলাস দরকার হয়। সে নার্ভ স্টিমুলাসটা কোথা থেকে আসে, সেটা সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক কিন্তু অ্যাসিটাইল কোলিন কি রিলিজ হয়? ইজ দ্য অ্যাসিটাইল কোলিন রিলিজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং? নো, it is releasing substance হচ্ছে নাইট্রিক অক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড। আর এটাকে কি বলে? প্যারাসিম্প্যাথেটিক, NANC, মানে নন অ্যাড্রেনার্জিক নন কোলিনার্জিক স্টিমুলেশন, নর অ্যাড্রেনার্জিক নর কোলিনার্জিক, ঠিক আছে? অ্যাড্রেনার্জিকও নয়, কোলিনার্জিকও নয়, বাট প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দ্যাট ইজ রেসপন্সিবল ফর পেনাইল ইরেকশন আফটার দ্য সেক্সুয়াল অ্যারাউজাল, ঠিক আছে? তাহলে এটার জন্য এটা, তাহলে এই নাইট্রাস অক্সাইড, হোয়াট ইজ দ্য রোল অফ নাইট্রাস অক্সাইড? হাউ? বেসিক্যালি ইট stimulates the soluble guanylin cyclase বা it activates the soluble guanylin cyclase, GC কি করে? from the GTP থেকে cyclic GMP, cyclic GNP তে কনভার্ট করে। cyclic GNP কি করে? cyclic GMP, what is the role of cyclic GMP? ultimately smooth muscle relaxation হয়, ultimately it leads to smooth muscle relaxation and vasodilatation, and there is a increase in the blood flow। আর ব্লাড ফ্লো হলে, কর্পোরা ক্যাভার্নোসাতে ব্লাড ফ্লো হলে তখন সেখানে দ্যাট ইজ দ্য ব্লাড মেক্স দ্য পেনিস রিজিড, ঠিক আছে? তাহলে ভ্যাসোডাইলেটেশন দরকার, তার মানে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন দরকার, অ্যান্ড তার জন্য নাইট্রিক অক্সাইড স্টিমুলেটস দ্য সলিউবল গুয়ানাইলিন সাইক্লেজ, তারপরে গুয়ানাইলিন সাইক্লেজ মানে জিটিপি কে জিএমপি তে কনভার্ট করবে। দেন হোয়াট ইজ দ্য সাইকেল? এইখানে প্রচুর কন্ট্রোভার্সি আছে। এর আগের দিন একটা ক্লাসে আমি মনে হয় প্র্যাকটিক্যালি বলেছিলাম যে ইট ফসফোরাইলেটস দ্য MLCK, myosin light chain kinase, but that is not the fact। What is the enzyme responsible for smooth muscle contraction? Myosin light chain kinase means it phosphorylates the myosin light chain, and myosin light chain phosphorylate, এই যে phosphorylated যে স্টেটটা, that is the contracted state। There is also an enzyme that is named myosin light chain phosphatase, that is the myosin light chain kinase, and there is myosin light chain phosphatase। CGMP has no relation to myosin light chain kinase activity। CGMP has no relation with myosin light chain kinase activity। কাইনেজ অ্যাক্টিভিটির সাথে এর কোনো রিলেশন নেই, বাট ইট হ্যাজ রিলেশন উইথ মায়োসিন লাইট চেন ফসফাটেজ অ্যাক্টিভিটি। স্মুথ মাসেলের মধ্যে দেয়ার ইজ এ ব্যালেন্স, বলতে পারিস, অর ইকুইলিব্রিয়াম বিটুইন দ্য মায়োসিন লাইট চেন ফসফাটেজ অ্যান্ড মায়োসিন লাইট চেন কাইনেজ। কারণ একটা ফসফোরাইলেট করে, একটা ডিফসফোরাইলেট করে। তাহলে এই ফসফোরাইলেশন অ্যান্ড ডিফসফোরাইলেশনের ইকুইলিব্রিয়াম ইজ ইম্পর্টেন্ট ফর স্মুথ মাসেল অ্যাক্টিভিটি। For contraction, myosin light chain kinase activity or associated protein that can induce the myosin light chain kinase or increase the calcium sensitivity towards the myosin light chain, যেগুলো মায়োসিন লাইট চেনকে ক্যালসিয়াম সেন্সিটিভিটি বাড়িয়ে দেবে,
অথবা মায়োসিন লাইট চেন কাইনেজ অ্যাসোসিয়েটেড যে সমস্ত প্রোটিন থাকবে তাদেরকে স্টিমুলেট করে মায়োসিন লাইট চেন কাইনেজ অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেবে, দ্যাট প্রডিউসেস কন্ট্রাকশন। অথবা মায়োসিন লাইট চেন ফসফেটেজ অ্যাক্টিভিটি যদি কমিয়ে দেয়, ডিফসফোরাইলেশন অ্যাক্টিভিটি যদি হয়, দেন দেয়ার ইজ অলসো প্রডিউসিং কন্ট্রাকশন। ইকুইলিব্রিয়ামটা আছে, ইকুইলিব্রিয়ামে যদি একদিকে সরে যায়, ডেভিয়েটেড হয়, দেন দেয়ার ইজ কন্ট্রাকশন। উল্টো দিকে ডেভিয়েটেড হলে দেয়ার ইজ রিল্যাক্সেশন। সব ফসফোরাইলেশন অ্যান্ড ডিফসফোরাইলেশন। These are the enzyme myosin light chain kinase and phosphatase. এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকে, ইকুইলিব্রিয়াম যেদিকে ডেভিয়েটেড হবে এটা হলে রিল্যাক্সেশন, এদিকে যদি কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এটার অ্যাক্টিভিটি রিল্যাক্সেশন আর এটার অ্যাক্টিভিটি হলো কন্ট্রাকশন। মানে উল্টোটা হবে, যদি মায়োসিন লাইট চেন ফসফেটেজের অ্যাক্টিভিটি কমে তাহলে ইকুইলিব্রিয়াম শিফট টুয়ার্ডস দ্য মায়োসিন লাইট চেন কাইনেস, তখন কিন্তু কন্ট্রাকশন হবে। ঠিক আছে, কিন্তু আমার এখানে দরকার রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন মেক্স ইট। ঠিক আছে, এবার ফসফোডাইএস্টারেজ 5, ফসফোডাইএস্টারেজ 5 কি করে? Soluble guanylyl cyclase convert the GTP guanosine triphosphate to cyclic GMP. Cyclic GMP then converted to 5-GMP, that is the cyclic GMP, that is the conversion is catalyzed by the phosphodiesterase 5 আর এখানেই কাজ করে phosphodiesterase এখানে sildenafil থাকবে, vardenafil and tadalafil are the drug that are the phosphodiesterase 5 inhibitor. But what is the role of CGMP? CGMP যদি staying intracellular staying যদি বাড়ানো যায়, there is increase in the relaxation via which pathway? That is a protein kinase, protein kinase G pathway. protein kinase তাহলে এটা অ্যাক্টিভেটেড হয়, এটা যদি দেখিস বিভিন্ন জার্নাল ফার্নালে দেখিস, তখন সিজিকে পাবে, সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট ডিপেন্ডেন্ট কাইনেস বা সাইক্লিক জিএমপি কাইনেস। ঠিক আছে, এটাকে বলে সাইক্লিক জিএমপি কাইনেস। এবার হোয়াট ইজ দ্য রোল অফ সাইক্লিক জিএমপি কাইনেস? কন্ট্রাকশনের জন্য কি দরকার হয় ইন্ট্রাসেলুলারলি? এটা তো না এনজাইমেটিক্যালি সাবস্ট্রেট গেল, মেকানিক্যাল পার্টে কি লাগবে, ফিজিক্যালি আর কি কি লাগবে? হোয়াট আর দ্য কন্ট্রাকশন? মাসেল কন্ট্রাকশনের জন্য তো একটা হচ্ছে তোর মায়োসিন লাইট চেন লাগলো, তার ফসফেটেজ অ্যাক্টিভিটি হলো, ডিফসফোরাইটেজ অ্যাক্টিভিটি হলো, আর কি লাগবে? মেন জিনিস কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম
এটা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেলটা কমাবে। কিভাবে কমাবে? অ্যাক্ট করবে ভায়া বা সাইক্লিক জিএমপি কাইনেস কি করে? একটা কাজ করে হচ্ছে ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড পটাশিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়ায়। ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড পটাশিয়াম চ্যানেলের সাথে রিলেশন কি? তাহলে এটা বলতেই পারিস, হোয়াট ইজ দ্য রিলেশন? ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড পটাশিয়াম চ্যানেল, ইট ওপেন্স দ্য পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম চ্যানেল ওপেন করলে কি হবে? ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম বেশি থাকে, এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন কম থাকে। দেয়ার ইজ এ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট টুয়ার্ডস দ্য আউটসাইড অফ দ্য সেল, সো পটাশিয়াম উইল মুভ আউটওয়ার্ডস, সেল গোজ টু হাইপার পোলারাইজ স্টেট। এই সেল মেমব্রেন যখন হাইপার পোলারাইজ স্টেট হবে তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ঢুকবে না। তাহলে দেয়ার ইজ এ ইনহিবিশন অফ দি ক্যালসিয়াম এন্ট্রি, আলটিমেটলি রিডিউসিং দ্য সাইটোসোলিক ক্যালসিয়াম কনসেন্ট্রেশন ফর স্মুথ মাসেল কন্ট্রাকশন। ঠিক আছে, ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, তারপরে মেমব্রেন হাইপারপোলারাইজেশন, দেন এখান দিয়ে কোনো ক্যালসিয়াম ঢুকবে না বা রিডিউসড এন্ট্রি অফ ক্যালসিয়াম, সাইটোসোলিক ক্যালসিয়াম কনসেন্ট্রেশন will be decreased and there is a production facilitate the relaxation activity. এটা হলো এক নম্বর অ্যাক্টিভিটি। আর কি হয়? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কোথা থেকে আসে? একটা তো ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল বা ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ঢুকলো, আর কোথা থেকে আসে? আর কোথা থেকে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম রিলিজ করে? কন্ট্রাকশনের জন্য বাইরে থেকে তো শুধু ক্যালসিয়াম আসলে হয় না, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো, সেখান থেকে আসে। তাহলে সেখানে একটা IP3 রিসেপ্টর থাকে। IP3 একটা সেকেন্ড মেসেঞ্জার। কার সেকেন্ড মেসেঞ্জার? হুইচ টাইপ অফ জি প্রোটিন কাপল রিসেপ্টর? এস নয়, আই নয়, তাহলে জিকিউ। জিকিউ আর জিকিউতে কি আছে? IP3 ডিএজি ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স দ্যাট অ্যাক্টিভেট দ্য মায়োসিন লাইট চেন কাইনেস। আর IP3 there is an IP3 receptor over the সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এইটাকে ইনহিবিট করে। আরেকটা কি করে? এইটার সাথে ইন্টারঅ্যাক্ট করে, এটাকে বলে IP3 রিসেপ্টর অ্যাসোসিয়েটেড IP3 receptor associated CGMP kinase substrate that is associated with IP3 রিসেপ্টরের সাথে থাকে। IP3 রিসেপ্টরের সাথে এটা কানেক্টেড থাকে, সেটার সাথে এমন ভাবে করে আলটিমেটলি IP3 রিসেপ্টরকে ইনহিবিট করে। তাহলে সেখান থেকে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটাও কমিয়ে দেয় ভায়া ইনহিবিশন অফ দিস IP3 রিসেপ্টরস। Inhibition of this IP3 receptor on the sarcoplasmic reticulum or endoplasmic reticulum, so the intracellular calcium concentration decreases or decline, so there is a decrease contraction, or বলতে পারিস উল্টো দিকে রিল্যাক্সেশন বলতে পারিস। ওকে, আর কি করে?
এটা ডাইরেক্টলি একটা বাড়ায় হচ্ছে রো কাইনেজ অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। আর রো কাইনেজ অ্যাক্টিভিটি যেটা করে সেটা এমন একটা প্রোটিনের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যেটা মায়োসিন লাইট চেন ফসফেটেসকে ইনহিবিট করে। ঠিক আছে, রো কাইনেজ অ্যাক্টিভিটি, তাহলে সেটা হচ্ছে সিপিআই 17, প্রোটিন কাইনেজ সি অ্যাসোসিয়েটেড ইনহিবিটর প্রোটিন, অ্যান্ড 17 মানে 17 কেডিএ তার মলিকুলার ওয়েট দেওয়া হয়। তাহলে এটা এমন একটা প্রোটিনের অ্যাক্টিভিটি বাড়ায় যেটা মায়োসিন লাইট চেন ফসফেটেসকে ইনহিবিট করে। ঠিক আছে, মায়োসিন লাইট চেন ফসফেটেস, এবার সেটা ইনহিবিশন হলে কি হবে, রো কাইনেজ যদি ইনহিবিটেড হয় মায়োসিন লাইট চেন ফসফেটেস ইনহিবিশনটা কমে যাবে, ওর ওপর থেকে ইনহিবিশন সাইকেলটা সরে যাবে। একবার লিখে নিয়ে ঘরে গিয়ে দেখিস তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একবারে শুনলে এতগুলো ইনহিবিশন এক্সাইটেশন গুলিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, দেন দেয়ার ইজ এইভাবে দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি। ঠিক আছে, ইট হ্যাজ নো রিলেশন উইথ সাইক্লিক জিএমপি বলছি, মায়োসিন লাইট চেন কাইনেজ অ্যাক্টিভিটি। যা অ্যাক্টিভিটি আছে সব মায়োসিন লাইট চেন ফসফেটেজ অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, ক্যালসিয়াম এন্ট্রির সাথে রিলেটেড। ঠিক আছে, ক্যালসিয়াম সেন্সিটিভিটি টুয়ার্ডস মায়োসিন লাইট চেনের সাথে রিলেটেড, নট দ্য অ্যাক্টিভিটি রিলেটেড টু মায়োসিন লাইট চেন কাইনেজ। যা অ্যাক্টিভিটি সব মায়োসিন লাইট চেন ফসফেটেজ। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম অফ রিলেশন। এখনো পর্যন্ত এটা এলুসিডেটেড, যেমন নাইট্রিক অক্সাইড হাউ ইট অ্যাক্টিভেটস দ্য সলিউবল গুয়ানাইলিন সাইক্লেস, সেটা একটা গ্রে এরিয়া। সেরকম সাইক্লিক জিএমপির পরে পিকেজি প্রোটিন কাইনেজ জি অর সাইক্লিক জিএমপি রিলেটেড যে কাইনেজ থাকছে তার অ্যাক্টিভিটি এরপরে কি, হাউ দ্য স্মুথ মাসেল ইজ রিল্যাক্সড, দ্যাট ইজ অলসো এ গ্রে এরিয়া, মোর অর লেস গ্রে এরিয়া, বাট ইট হ্যাজ নো রিলেশন উইথ সাইক্লিক জিএমপির পরে যেটা হয় কাইনেজ, মায়োসিন লাইট চেন কাইনেজের সাথে এর কোনো অ্যাক্টিভিটি রিলেশন নেই। ঠিক আছে, দিস ইজ দ্য মেন। এবার সিলডেনাফিলে তাহলে অ্যাক্টিভিটি তাহলে বোঝা গেল যে হাউ সিলডেনাফিল অ্যাক্টস। এবার এর কিছু ফার্মাকোকাইনেটিক প্রপার্টি রয়েছে। ফার্মাকোকাইনেটিক প্রপার্টিগুলো মোটামুটি ইট ইজ এ লেস দেন যদি 65 ইয়ার্স অফ এজ হয় তাহলে স্টার্টিং ডোজ হচ্ছে 50 মিলিগ্রাম, অ্যান্ড মোর দ্যান 65 ইয়ার্স অফ এজে হলে 25 মিলিগ্রাম। 50 মিলিগ্রামে যদি কাজ না হয় দেন দ্য ডোজ ক্যান বি এসকালেটেড টু 100 মিলিগ্রাম। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিপি ম্যাক্স? সিপি ম্যাক্স মানে কি বইয়ে আছে তো? ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, সিপি ম্যাক্স। সিপি ম্যাক্স অ্যাচিভ দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 1 to 2 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন রিচ করে যায় আফটার দ্য ওরাল ইনজেকশন, অ্যান্ড এর বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাপ্রক্সিমেটলি 40%। and it is metabolized by the enzyme CYP P450 enzyme যে CYP3A4, and তাহলে CYP3A4 কোথায় থাকছে? লিভার, ইট ইজ মেটাবোলাইজড ইন দ্য লিভার। তাহলে হেপাটিক ডিসফাংশনে শুড বি কশাস। তাহলে এটা কি হলো? তাহলে
মেইনলি এটার কাজ হলো তাহলে ভ্যাসো ডাইলেটেশন করা, তাই তো? এবার এটা কি হয় যে হোয়াট ইজ দ্য তাহলে সাইড এফেক্ট কি হবে ভ্যাসো ডাইলেটেশন হলে? হোয়াট আর দ্য সাইড এফেক্ট? মেনলি ভ্যাসো ডাইলেটেশন রিলেটেড সাইড এফেক্ট। ভ্যাসো ডাইলেটেশন রিলেটেড সাইড এফেক্ট, হোয়াট আর দ্য সাইড এফেক্টস? কি হয় ভ্যাসো ডাইলেটেশন হলে? হাইপোটেনশন, বেশি ভ্যাসো ডাইলেটেশন হলে হাইপোটেনশন হবে। আর হেডেক, হেডেক কমন যেটা হয় থ্রবিং হেডেক হয়, যার জন্য ভ্যাসো কনস্ট্রিক্টর ড্রাগ দেওয়া হয় ইন কেস অফ ট্রিটমেন্ট অফ দি মাইগ্রেন, তাই তো? আর কি হতে পারে? হ্যাঁ, ইডিমা কম হয়, ইডিমা খুব একটা হবে না। ফ্লাশিং, মুখ চোখ লাল হয়ে যাওয়া, ফ্লাশিং। আর কি হয়? ন্যাজাল কনজেশন। ন্যাজাল কনজেশন ট্রিট করার জন্য কি ড্রাগ দেওয়া হয় বলতো? নাকে ড্রপ কি দেয়? অট্রিভিন নামেই তো পাওয়া যায়। কি ড্রাগ? তার অ্যাক্টিভিটি কি? জাইলোমেটাজোলিন, ন্যাফাজোলিন, অক্সিমেটাজোলিন, তাই তো? কার উপরে কাজ করে? কোন রিসেপ্টর? ভ্যাসো কনস্ট্রিকশন করবে কোন রিসেপ্টর? আলফা 1, আলফা 1, আলফা 2, এটা হচ্ছে নন সিলেক্টিভ, বাট আলফা 1 প্রিডমিনেন্ট অ্যাক্টিভিটি এখানে, তাই তো? তাহলে ন্যাজাল কনজেশন হতে পারে। আর কি হয়? লুজ মোশন হতে পারে, লুজ মোশন। আর কি? হেডেক, দিজ আর দ্য কমন। ফ্লাশিং, ইডিমা, ইডিমা খুব একটা হয়, ইডিমা এই ভ্যাসোডাইলেশনে ইডিমা হবে, ঠিক আছে? দিস আর দ্য কমন সাইড এফেক্ট। আর কি হতে পারে? ইসোভেজিয়াল লোয়ার ইসোভেজিয়াল স্ফিংটার যেটা হয় সেটা ডাইলেটেশন হয়ে যায় বিকজ অফ নাইট্রাস অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড রিলেটেড অ্যাক্টিভিটি, ঠিক আছে? তাহলে সেখানে কি হতে পারে? ডিসপেপসিয়া, আর একটা কি রিগার্জিটেশনের টেন্ডেন্সি বাড়বে, এখানে হার্টবার্ন হওয়ার টেন্ডেন্সি বাড়বে। দিস আর দ্য কমন সাইড। আর কি হয়? ইট অলসো ইনহিবিটস দ্য to some extent inhibition of the PDE6, phosphodiesterase 6, weakly inhibit করে। phosphodiesterase 6 is weakly inhibited by the sildenafil, specifically sildenafil. তাহলে what is the role of phosphodiesterase 6? It related to photoreceptor transduction in the retina, photoreceptor transduction। তাহলে ফটোরিসেপ্টর ট্রান্সডাকশন হলে সেখানে তাহলে কালার ভিশন একটা প্রবলেম হওয়ার চান্সেস থাকে, এন্ড দ্যাট ইজ দ্য ব্লু গ্রিন ডিসক্রিমিনেশন। ব্লু গ্রিন ডিসক্রিমিনেশনে প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর ব্লু গ্রিন ডিসক্রিমিনেশন যাই হোক, রেড সিগন্যাল সিগন্যালে প্রবলেম হতে পারে, তাই তো? তাহলে সিলডেনাফিল অ্যাসোসিয়েটেড ব্লু গ্রিন ডিসক্রিমিনেশনে প্রবলেম, ঠিক আছে? ফসফোডাইএস্টারেজ 6 ইনহিবিশনের জন্য। এইবার নেক্সট হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন। কিসের সাথে ড্রাগ ইন্টারঅ্যাকশন মোস্ট কমন হতে পারে? এমন কোন ড্রাগ দ্যাট রিলিজেস দ্য, এটা কি করে? ফসফোডাইএস্টারেজ 6 কে ইনহিবিট করে, ফসফোডাইএস্টারেজ 5 কে ইনহিবিট করে, সো দ্য সাইক্লিক জিএমপি অ্যাক্টিভিটি বাড়ে, তাই তো? তাহলে এমন কোন ড্রাগ যেটা সলিউবল গুয়ানাইলিন সাইক্লেজ অ্যাক্টিভিটি বাড়ায়, কি কোন ড্রাগ ভ্যাসো রিল্যাক্সেশন করে? হুইচ আর দ্য হুইচ গ্রুপ অফ ড্রাগ? সিমিলার মেকানিজমে কে করে? সাইক্লিক জিএমপি মেডিয়েটেড অ্যাক্টিভিটি। ইস্কেমিক হার্ট ডিজিজে পড়েছিস তো? ইস্কেমিক হার্ট ডিজিজে পড়েছিস তো? এনো রিলিজিং ড্রাগ কিছু আছে? নাইট্রেটস, নাইট্রেট, যে কোনো নাইট্রেটস, আইসোসরবাইড ডাইনাইট্রেট, গ্লিসারিল ডাইনাইট্রেট, আইসোসরবাইড মনোনাইট্রেট, পেন্টাইরিথ্রেটাইল টেট্রানাইট্রেট, যত নাইট্রেটস আছে, সোডিয়াম নাইট্রোক্সাইড, দ্যাট অলসো নাইট্রেট, দ্যাট অলসো হ্যাজ নাইট্রেট রিলিজিং প্রপার্টি। তাহলে যেগুলো এইগুলোকে নাইট্রেটকে যারা স্টিমুলেট করবে বা নাইট্রেট রিলিজিং যে সমস্ত ড্রাগ আছে, তাহলে তারাও তো সিমিলার মেকানিজমে কাজ করবে। সুতরাং সিমিলার যদি ড্রাগ, যে একটা এনো রিলিজিং ড্রাগ আর একটা এদিকে ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর ড্রাগ যদি দেওয়া হয়, দেয়ার ইজ এ সিভিয়ার ভ্যাসো ডাইলেটেশন,
তাহলে এই সমস্ত অ্যাডভার্স রিয়াকশনগুলো পোটেন্ট হবে, আরো বেশি বেশি হবে। তাহলে কাদের ক্ষেত্রে এটা প্রবলেমেটিক হতে পারে? কাদের ক্ষেত্রে এটা প্রবলেমেটিক হতে পারে? নাইট্রেট রিলিজিং ড্রাগ কাউকে থেরাপিউটিক্যালি দেওয়া আছে, কাদের দেওয়া হয় নাইট্রেট থেরাপিউটিক্যালি? যাদের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাই তো, বা প্রিভিয়াস হিস্ট্রি অফ এমএমআই আছে, তাই তো, তাদেরকে দেওয়া হয় কেন? করোনারি ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য, বা ভ্যাসোডাইলেশন, প্রিলোড আফটারলোড সমস্ত কিছু, তাই তো। তাহলে তাদেরকে যদি এই নাইট্রেট রিলিজিং ড্রাগ দুটোকে যদি একসাথে দেওয়া হয় তাহলে কি হবে? আরো ভ্যাসোডাইলেশন হবে, আরো ভালো হবে। হ্যাঁ, মানে আরো ভালো হবে? ভালো হবে না, তা কেন হবে না? বলছিস আরো ভ্যাসোডাইলেশন হবে। সিভিয়ার হাইপোটেনশন, সিভিয়ার হাইপোটেনশন ঠিক আছে, তারপরের অ্যাক্টিভিটি বডি রিফ্লেক্স মেকানিজম কি? রিফ্লেক্স সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। রিফ্লেক্স সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে কি হবে? দেয়ার ইজ এ ইন ট্যাকিকার্ডিয়ার দিকে যাবে রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হলে কাদের ক্ষেত্রে প্রবলেমেটিক? যাদের হিস্ট্রি অফ এএমআই অর ইসকেমিক হার্ট ডিজিজ, দেয়ার ইজ প্রিভিয়াসলি কম্প্রোমাইজ ট্রেট অফ করোনারি ব্লাড সার্কুলেশন। সে ডিমান্ড হতে পারে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেশি থাকতে পারে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড হতে পারে, মায়োকার্ডিয়াল ওয়ার্কিং অ্যাক্টিভিটি বেশি হতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে প্রবলেমেটিক, তাদের ক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশনটা নেগেটিভ। এবার এদের ক্ষেত্রে যখনই ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর ইজ ইউজড, প্রথমত যাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ আছে, দ্য পেশেন্ট হু আর সাফারিং ফ্রম করোনারি আর্টারি ডিজিজ শুড নট বি প্রেসক্রাইবড উইথ any phosphodiesterase 5 inhibitor group of drug because there is a chances of reflex tachycardia. আর কাদের ক্ষেত্রে হতে পারে? যাদের অলরেডি দে আর অন নাইট্রেট থেরাপি, তাদের ক্ষেত্রেও রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়ার চান্সেস আছে। দো সিলডেনাফিল ইজ অ্যাক্টিভ ফর অ্যারাউন্ড লেস দ্যান 8 hours, তা সত্ত্বেও a gap should be maintained between the phosphodiesterase 5 inhibitor and nitrates মিনিমাম অফ 24 hours। সব থেকে ভালো না দেওয়া, দিলে মরে যেতে পারে, ঠিক আছে। এফডিএ রিপোর্টেডও প্রচুর আছে, আফটার দ্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইদিন 5 to 6 hours এর মধ্যে অনেকেই মরে গেছে, ঠিক আছে, ডেট রিপোর্টেড আছে। তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে এদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। আরেকটা কি প্রবলেম হতে পারে? দ্যাট ইজ দ্য, যেটাকে বলে প্রিয়াপিজম। What is priapism? Sustained penile activity বা sustained penile erection for more than 4 hours. Sustained penile erection for more than 4 hours. সেটা চান্সেস আছে বাট ভেরি লেস, ঠিক আছে। প্রিয়াপিজম মোর দ্যান 4 hours হলে অলমোস্ট পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যায়। পার্মানেন্ট ড্যামেজ, যেটুকুনি ড্যামেজ হবে পার্মানেন্ট ড্যামেজ, দ্যাট মে বি ইরিভার্সেবল, এটা হতে পারে। দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ সিলডেনাফিল। এবার কাদের ক্ষেত্রে প্রিয়াপিজমের চান্স বাড়বে? যাদের অলরেডি ব্লাড ভিসকোসিটি বেশি। হুইচ পেশেন্টস হ্যাভ ব্লাড ভিসকোসিটি হায়ার? ব্লাড ভিসকোসিটি কাদের বেশি? প্যাথোলজিতে পড়েছিস তো, সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্ট, লিউকেমিয়া পেশেন্ট, পলিসাইথেমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে they have the higher blood viscosity, so there is a chance of sustained penile erection or in more severe form that can lead to priapism. আরেকটা যেটা হয়, এই পিডি arteritic ischemic optic neuropathy, there is chances of developing non-arteritic ischemic optic neuropathy, এটা ডেভেলপ করার চান্সেস থাকে, ঠিক আছে। তাহলে দিস আর দ্য সাইড এফেক্ট। একটা করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে শুড বি কশাস। প্রিয়াপিজম হতে পারে, তাদের ক্ষেত্রে চান্সেস বেশি থাকবে। দোজ হু হ্যাভ হায়ার ব্লাড ভিসকোসিটি, তাদের ক্ষেত্রে হতে পারে লিউকেমিয়া পেশেন্ট, মাল্টিপল মায়োলোমা বা মায়োলোমা পেশেন্ট, পলিসাইথেমিয়া পেশেন্ট, সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্ট। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়? ব্লাড মধ্যে সিকেল হিমোগ্লোবিনগুলো প্রেসিপিটেট করে যায়,
ব্লাড ভিসকোসিটি অনেকটা বেশি থাকে, তাদের ক্ষেত্রে কনজেশনের চান্সেস থাকে, দেয়ার সাস্টেন ইরেকশনের চান্স অনেকটা বেশি থাকে। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে ভার্ডেনাফিল। ভার্ডেনাফিল ইজ longer acting. CP max achieved within 30 to 120 minutes. CP max 100 to 20 minutes, 30 to 120 minutes নয়, CP max মানে maximum concentration in the blood may be achieved within 30 to 120 minutes, half an hour থেকে 2 hours এর মধ্যে অ্যাচিভ করে। আর it is longer acting drug, more longer acting drug, that is activity, sustained activity for 24 to 36 hours, and T-half is almost 18 hours approx. আর আদারওয়াইজ দ্য সিমিলার মেকানিজম অফ সিলডেনাফিল, বাকিটা পুরোটাই সিলডেনাফিলের সাথে মেলে। অ্যাপার্ট ফ্রম এদের একটা PDE5 ইনহিবিটর ছাড়া ফসফোডাইএস্টারেজ 2 ইনহিবিটর অ্যাক্টিভিটি। Phosphodiesterase 5 inhibitor, it also inhibits the 5 phosphodiesterase 2, but it does not inhibit the phosphodiesterase 6. তাহলে সিলডেনাফিলের ক্ষেত্রে যে সমস্ত অপটিক ব্যাপারগুলো ছিল, অপটিক মানে ব্লু গ্রিন ডিসক্রিমিনেশন প্রবলেম, ফটো রিসেপ্টর ট্রানজাকশনের যে প্রবলেম ছিল রেটিনাল, সেগুলো এটার ক্ষেত্রে ভার্ডেনাফিলের ক্ষেত্রে দেখা যাবে না। ঠিক আছে, সরি এটা যেটা বললাম এটা ভার্ডেনাফিল নয়, ইট ইজ দ্য টাডালাফিল। ঠিক আছে, ইট ইজ টাডালাফিল, ইট ইজ দ্য মোস্ট লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ। আর লাস্ট ড্রাগ সেটা হচ্ছে ভার্ডেনাফিল। তাহলে টাডালাফিলের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম হয়, সেটা যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে অ্যান্ড দে আর অন নাইট্রেট, এ গ্যাপ শুড বি মেনটেন্ড অফ মিনিমাম 72 আওয়ার্স বিকজ অফ দে হ্যাভ লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, বিকজ 24 to 36 আওয়ার্স রয়েছে, তাহলে এটা গ্যাপটা এরকম মেনটেন করতে হবে। ভার্ডেনাফিল সিমিলার আসে, টিহাফ 4 to 5 আওয়ার্স অ্যান্ড সিপি ম্যাক্স অ্যাচিভড উইদিন 30 to 120 মিনিটস। এদের ক্ষেত্রে একটা জিনিস আছে, সাইড এফেক্টস, বাকিগুলো সাইড এফেক্টস হবে কিউটি ইন্টারভেল। তাহলে কিউটি ইন্টারভেল বাড়ায় কোন ড্রাগ? তাদের ক্ষেত্রে অ্যান্টি অ্যাডিটিভ ড্রাগ ক্লাস 1A অ্যান্ড ক্লাস 3। ক্লাস 1A তে কে আছে? quinidine, procainamide, disopyramide. These are the class 1A drug that moderately inhibit the DVDT of action potential. যে পজিটিভ আউটস্ট্রোকটা হয় তার ডিভিডিটি যেটা থাকে সেটা মডারেটলি ইনহিবিট করে। অ্যান্ড ক্লাস 3 তে কারা রয়েছে? ক্লাস 3 belongs to which group? That prolongs the QT interval. Class 3 potassium channel blocker, amiodarone, dronedarone, ibutylide, dofetilide and sotalol. These are the drugs. তাই তো? তাহলে সেখানে কিউটি প্রলঙ্গেশনের চান্সটা অনেক বেশি থাকে। তাহলে দিস আর দ্য ইন্টারঅ্যাকশন। অ্যান্ড আর এটা গেল পুরো ফসফোডাইএস্টারেজ
papaverine along with or without phentolamine. Papaverine along with or without phentolamine. It is a injected form and কোথায় ইনজেক্ট করা হয়? কর্পোরা ক্যাভার্নোসাতে। ওখানকার সাইনোসয়েডসের মধ্যে কর্পোরা ক্যাভার্নোসা মাসেলসের মধ্যে ইনজেক্ট করা হয়। দ্যাট ইজ পেনফুল। ঠিক আছে, এইটা একটা ইউজ করা হয়। এটার কমন সাইড এফেক্ট যেটা হয়, সেটা মোস্ট কমন সাইড এফেক্ট, সেটা লোকাল হেমাটোমা প্রডিউসড হবে, ইনফেকশনের চান্স বেশি থাকবে, পেনাইল ডেভিয়েশন, ফাইব্রোসিস, দিস আর দ্য কমন সাইড এফেক্টস। লোকাল হেমাটোমা, ইনফেকশন, দিস আর দ্য কমন সাইড এফেক্টস। অ্যান্ড আরেকটা যেটা হয়, একটা বড় পার্সেন্টেজের ক্ষেত্রে প্রিয়াপিজম। প্রিয়াপিজম ইজ দ্য কমন সাইড এফেক্ট। আর এইটাকে কাউন্টারাক্ট কি ইউজ করা হয়, যদি ওভারডোজ হয়ে যায় বা প্রিয়াপিজম থাকে, সেটাকে কাউন্টারাক্ট করার জন্য যেটা ইউজ করা হয়, phenylephrine ইনজেক্ট করা হয় টু কাউন্টারাক্ট দ্য papaverine and phentolamine induced priapism. phentolamine কোন গ্রুপের ড্রাগ? তাহলে তো মেকানিজমটা বোঝা যায়। ফেনক্সিবেনজামিন আর ফেন্টোলামিন। ফেনক্সিবেনজামিন কি? ফেনক্সিবেনজামিন কাকে ব্লক করে? তাও বলে দিলাম, ব্লকার। কিসে ইউজ হয়? ফেনক্সিবেনজামিন খুব মানে এখন খুব একটা ইউজ হয় না। হ্যাঁ, ফেনক্সিবেনজামিন, ফেন্টোলামিন। ফেনক্সিবেনজামিন ইরিভার্সিবল ইনহিবিটর অফ irreversible, একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। irreversible, not the reversible inhibitor. irreversible inhibitor of non-selective alpha, non-selective alpha, phenoxybenzamin. Phentolamine also belongs to this group, but it is a reversible inhibitor, not irreversible inhibitor. তাহলে ফেন্টোলামিন দেওয়া হচ্ছে, তাহলে আলফা ব্লকার দেওয়া হচ্ছে, তাহলে দেয়ার ইজ এ ভ্যাসোডাইলেটেশন, সো দেয়ার ইজ পেনাইল ইরেকশন। অ্যান্ড তার এগেইনস্টে কি দেওয়া হচ্ছে দেখ, যদি অ্যান্টিডট দেওয়া হয় তাহলে কি দেওয়া হচ্ছে? ফেনাইলেফ্রিন। ফেনাইলেফ্রিন কি? ফেনাইলেফ্রিন, এতে এপিনেফ্রিনের কাছাকাছি জিনিস। তার মানে আলফা অ্যাগনিস্ট হবে, আলফা অ্যাগনিস্ট হবে। আলফা অ্যাগনিস্ট দিলে কি হবে? ভ্যাসো কনস্ট্রিকশন হবে। তাহলে সেখান থেকে সেটাকে রিভার্স করা যায়। প্রিয়াপিজম ক্যান বি রিভার্সড ভায়া দ্য ইনজেকশন অফ দি ফেনাইলেফ্রিন। অ্যালপ্রোস্টাডিন, দ্যাট ইজ ইউজ নাও, এটা এখন ইউজ করা হয়। ইট ইজ এ PGE1 অ্যানালগ, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, নট অ্যান অ্যান্টাগনিস্ট, সেরকম কিছু না। ইট ইজ এন PG, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ, অ্যালপ্রোস্টাডিন। এটা যদি PD5 ইনহিবিটর, ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর যদি ফেল করে ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ইরেকটাইল ডিসফাংশন, when the phosphodiesterase 5 inhibitor therapy is failed, phosphodiesterase 5 inhibitor therapy is failed, তারপরে alprostadil or PGE1 analog used, এটাও লোকালি ইনজেক্ট করা হয়। ঠিক আছে, আর সিমিলার এগুলো হতে পারে যে লোকাল সাইটে হেমাটোমা হতে পারে, ইনফেকশন হতে পারে, ফাইব্রোসিস, পেনাইল ডেভিয়েশন, এইগুলো দিস আর দ্য কমন। আর আরেকটা যেটা সাইড এফেক্ট, যেটা এটার ক্ষেত্রে হয়, এটা প্রিয়াপিজম ইজ দ্য কমন সাইড এফেক্টস। ঠিক আছে, সাইড এফেক্ট এটা হয়। এখন একটা থেরাপিউটিক সিস্টেম ডেভেলপ করা হয়েছে, দ্যাট ইজ দ্য ইন্ট্রা ইউরেথ্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এটাকে বলে MUSE, মিউজ সিস্টেম, মেডিকেটেড ইউরেথ্রাল medicated system of urethral intrauretral administration, drug administration দিয়ে তারপরে ইরেকশন। ঠিক আছে,
মেডিকেলি ডেভেলপ, এটাকে মিউজ সিস্টেম বলা হয়, ঠিক আছে। মেডিকেটেড সিস্টেম, এটা অ্যালপ্রোস্টারিন, তবে এটার ক্ষেত্রে দেখা যায় যে ইউরেথ্রাল বার্নিং সেন্সেশনটা বেশি হয়, এটা একটা কমন সাইড ইফেক্ট, ইউরেথ্রাল বার্নিং সেন্সেশন। দিস আর দ্য কমন ড্রাগ ট্রিটমেন্ট ফর দ্য ইরেকটাইল ডিসফাংশন। এবার ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর আর কোথায় ইউজ করা যায়, যেটার জন্য মার্কেটে এসেছিল, দ্যাট ইজ ফর পালমোনারি হাইপারটেনশন, তার এগেনস্টে ইউজ করা যায়, সেখানে ইউজ করা যায়। সেখানে সিলডেনাফিল এখানে যেমন 25 মিলিগ্রাম, মোর দ্যান 65 ইয়ার্সের ক্ষেত্রে 25 মিলিগ্রাম, লেস দ্যান 65 ইয়ার্স হলে 50 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করা হয়, সেখানে ওয়ান্স ডেইলি ইউজ করা হয়। এর অ্যাক্টিভিটি অ্যাপ্রক্সিমেটলি 8 আওয়ার্স পর্যন্ত থাকে, কিন্তু ইয়ের ক্ষেত্রে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে সেটা ড্রাগ ডোজিংটা আলাদা হয়, সেখানে 20 to 40 মিলিগ্রাম থ্রাইস ডেইলি ইউজ করা হয় ইনিশিয়াল ট্রিটমেন্টে। Initially it is started with 20 to 40 milligram thrice daily, then it can be escalated up to 40 to 80 milligram thrice daily for the treatment of the pulmonary hypertension. That is all. So we will be going on into parasitology, the first topic of parasitology, that is intestinal protozoal infections. Okay, so today we will be studying intestinal protozoal infections. What are the these are protozoan parasites which cause intestinal infections. They include intestinal amoeba like Entamoeba histolytica. এটার ইনফেক্টিভ ফর্ম কি সম্বন্ধে? ইনফেক্টিভ ফর্ম আমরা সিস্ট ছিল, শুধু সিস্ট না, ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট, ঠিক আছে। নবরূপ যে কোনো একটা প্রোটোজোয়াল বা প্যারাসাইটোলজিতে তার একটা ইনফেক্টিভ ফর্ম হয়, ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট। ইন্টেস্টিনাল ফ্ল্যাজেলাস আর জিয়ার্ডিয়া ল্যাম্বলা, অপরচুনিস্টিক intestinal coccidian parasite like Cryptosporidium, Cyclospora, Cystosporia. Others are Balantidium coli, hominis and Sarcocystis. Now coming on to intestinal amoebiasis. What are these? Amoeba meaning change. These are single-celled protozoan parasites that constantly change their shape due to the presence of the organ of locomotion known as pseudopodium. Based on the habitat, there are two types: intestinal amoeba and free-living amoeba. তাহলে অ্যামিবার মানে কি? অ্যামিবা হচ্ছে একটা সিঙ্গেল সেল প্রোটোজোয়ান প্যারাসাইট, কনস্ট্যান্টলি তারা শেপ চেঞ্জ করছে ডিউ টু দ্য অর্গান অফ লোকোমোশন উইচ ইজ নোন অ্যাজ সিউডোপোডিয়াম। দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে ইন্টেস্টাইনে থাকে ইন্টেস্টিনাল অ্যামিবা অ্যান্ড ফ্রি লিভিং অ্যামিবা। তো হোয়াট আর Entamoeba histolytica infections? Entamoeba histolytica causes amoebic dysentery and a wide range of other invasive diseases including amoebic liver abscess. There are three other species of Entamoeba like Entamoeba dispar, Entamoeba moschopsi and Entamoeba bangladeshi, which are morphologically similar, but the only main pathogenic organism is Entamoeba histolytica. Epidemiology, this has a worldwide distribution but more common in the tropical and subtropical climates. The largest burden of the disease is tropics of China, Central and South America and the Indian subcontinent. This is the third most common parasitic cause of death in the world. Morphology, this is the trophozoid form. It exists in three forms like trophozoid, pre-cyst and cyst. তাহলে Entamoeba histolytica, তমজিৎ, তিনটে ফর্মে এক্সিস্ট, সেটা আমরা পড়ছিলাম সেদিন। ট্রোফোজয়েড ফর্ম, প্রি-সিস্ট আর সিস্ট। ট্রোফোজয়েড ফর্মে কি কি রয়েছে এরকম? সিউডোপোডিয়াম, এক্টোপ্লাজম, ক্যারিওজোম, পেরিফেরাল ক্রোমাটিন গ্র্যানুলস, আরবিসি আর ফ্লুইড ভ্যাকুলস, প্রি-সিস্ট আর সিস্ট। সিস্টের মধ্যে আবার তিনটে রয়েছে, একটা হচ্ছে ইউনিনিউক্লিয়েটেড সিস্ট, বাইনিউক্লিয়েট সিস্ট and this is the mature quadrinucleate cyst which is the infective form. A person, human, gets infection when they ingest mature quadrinucleate cyst in contaminated food and drinking water. লাইফ সাইকেল, যে কোনো একটা জিনিসের লাইফ সাইকেল ইম্পর্টেন্ট। 102 কোথায় আজকে? রোল নাম্বার 102 আছিস। লাইফ সাইকেল কি? Man acquires ingestion of food and water contaminated with this mature quadrinucleate cyst. সমর্পিতা তো ওর নাম?
সমর্পিতা, আর তুই সুচরিতা। তাহলে কখন ইনফেকশন হচ্ছে? 102, when you are ingesting food and water contaminated with mature quadrinuclear cyst, যখন তুই ফুচকা খাচ্ছিস। Then cysts undergo excision in the small intestine, trophozoites are released, they are carried into the large intestine. The trophozoite then colonize on the large intestinal mucosa. They are trophozoites sometimes penetrate the intestinal wall and are carried to the extraintestinal sites. অ্যামিবা সাধারণত সন্দীপ সাধারণত ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস করে, ইন্টেস্টাইনেই থাকে। কখন পেনিট্রেট করে ইন্টেস্টিনাল ওয়ালকে, এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটসে চলে যায়, তখন ওরা অ্যামিবিক লিভার অ্যাবসেস জাতীয় এক্সট্রা ইন্টেস্টিনাল ইনফেকশনস করে। কেমন? আর ট্রোফোজাইটসগুলো আবার এনসিস্টেশন হয়ে যখন সিস্ট ফর্ম করছে, immature and mature, these are released in the feces, and when they mature they get contaminated in the food and water and can cause infection. তাহলে এই লাইফ সাইকেলটা মাথায় রাখবি, ঠিক আছে? Virulence factors: the trophozoites of Entamoeba histolytica are invasive form and causes many virulence factors that play an important role in the pathogenesis. তাহলে বড়নগর কি কি virulence factors? amoebic lectin antigen, amoeba pore, cystine proteases and hydrolytic enzymes, neuraminidase and metallocollagenase. So repeat after me, what are the virulence factors? Amoebic lectin antigen, amoeba pore, cystine proteases and hydrolytic enzymes, neuraminidase and metallocollagenase. Pathogenesis কিভাবে হচ্ছে? The trophozoites first colonize the intestinal mucosa. Intestinal mucosa তে এসে লাগলো। শঙ্খসূত্র তো শুভস্নাত শুনছিস? সায়ন, শিলিগুড়ি সায়ন, এত পিছনে কেন তুই? শুনতে পাচ্ছিস? সামনে চলে আয়। এই 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 কথা নয়, কথা নয়। সৃজন আগের দিন আসিস নি কেন প্র্যাকটিক্যালে? শুক্রবার, লাস্ট ফ্রাইডে বাড়ি। Colonization: these trophozoites first colonize the intestinal mucosa. Adhesion: then they penetrate the mucous layer and adhere to the large intestine mucosa by the gall and lectin molecules and produce flask-shaped ulcers. These are the pathognomic lesions, virulence factors of Entamoeba histolytica. Not at me, this stuff. Okay, I'll be asking you soon. So pathogenesis: colonization. The trophozoites first colonize the intestinal mucosa, then they adhere to the mucous layer by the gall-gallnac lectin molecules and produce flask-shaped ulcers. তাহলে সন্দীপ, এটার প্যাথোগনমিক লিশনটা কি? এই flask-shaped ulcers. Invasion: amoeba then invade the large intestinal wall and migrate to the extraintestinal sites and cause intestinal complications. ঠিক আছে? Clinical manifestation: incubation period is 1 to 4 weeks. Males and females are affected equally. Majority of the infections result in asymptomatic cyst passes. They do not produce any symptoms and they are asymptomatic cyst passes. তাদের immunity ভালো, শুধু asymptomatically cyst pass করতে থাকে. They act as carriers. The remaining 10% develop intestinal amoebiasis. Clinical manifestations number কি কি? Amoebic dysentery, amoebic appendicitis, amoeboma আর fulminant colitis. তাহলে সমর্পিতা কি কি করে? amoebic dysentery, amoebic appendicitis, amoeboma আর fulminant colitis. এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। The differences in stool characters between amoebic dysentery and bacillary dysentery. Ulcers are deep, bacillary dysentery is shallow, margins are ragged and undermined, bacillary dysentery the margin গুলো হচ্ছে uniform, intervening mucosa is normal, and bacillary dysentery this intervening mucosa is inflamed. Cellular response is mononuclear and these are polymorphonuclear. Macroscopic features: number of loose stools will be amoebic dysentery will be 6 to 10 per day, but bacillary dysentery with stool will be more than 10 per day. Amount: copious amount. Bacillary dysentery is a small quantity. এই জিনিসগুলো ভীষণভাবে মনে রাখবি। এইখানে কালারটা হচ্ছে ডার্ক রেড,
crystals are pathognomic of the amoebic dysentery. Okay, and organism detected will be Entamoeba histolytica cyst বা trophozoite পাবো আমরা স্টুলে, আর এখানে ব্যাকটেরিয়া শিগেলা পাবো। কেমন ব্যাকটেরিয়ালজি হয়ে গেছে তো? পুরো মুখস্থ মনে আছে সন্দীপ? ভুলে গেছিস তো? পড়তে হবে, ঠিক। So now coming on to the most important feature, যে কোনো জিনিসের থেকে আমাদেরকে জানতে হবে তার ল্যাবরেটরি ডায়াগনোসিস। প্যাথগনমিক ফিচার্স কি স্টুল মাইক্রোস্কোপিতে এদের ব্যাসিলারি ডিসেন্ট্রিতে প্যাথগনমিক ফিচার্স কি স্টুলে? শার্কট লেডেন ক্রিস্টালস, ঠিক আছে। Stool microscopy will be done by weight mount permanent stick-like stains which detect cysts 1 to 4 nuclei and the trophozoite. Stool microscopy, স্টুলের মাইক্রোস্কোপি করার সময়তে আমরা স্টুলটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্যালাইন ওয়েট মাউন্টে দেবো, আর একটা পার্ট হচ্ছে লুগল 1 ড্রপ লুগল সাইডিন দিয়ে দেখব। Then by histology, biopsy will be stained with peroxide acid stain and hematoxylin niacin stain which reveals the trophozoites. Culture will be done by polyxenic and axenic culture. Stool antigen detection, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিজেন ডিটেকশন করব। কি কি? অপরা অ্যান্টিজেন, ELISA detecting the 170 kilodalton of lectin antigen and immunochromatographic test detecting the 29 kilodalton surface antigen. Serology করে কি কি দেখব? এই amoebic antigen and antibody both by ELISA. Molecular diagnosis হচ্ছে nested multiplex PCR আর PCR, ঠিক আছে। এইরকম দেখতে পাবো Entamoeba histolytica trophozoites, এরকম দেখতে হবে। এটা হচ্ছে স্যালাইন মাউন্টে, আর এটা হচ্ছে ট্রাইকোম স্টেইনে। এখানে একটা দেখ ট্রোফোজয়েটের শুধু একটা সিঙ্গেল নিউক্লিয়াস রয়েছে, আর এখানে ফর্মে যদি সিস্ট পাই তাহলে ম্যাচিওর কোয়াড্রি নিউক্লিয়াস, 4টে নিউক্লিয়াই দেখতে পাবো, ঠিক আছে। এইটা হচ্ছে ট্রোফোজয়েট, আর একটা হচ্ছে কোয়াড্রি নিউক্লিয়াস সিস্টে এটা যে সিস্ট, এই যে এটা হচ্ছে সিস্ট, আর এটা হচ্ছে ট্রোফোজয়েট ফর্ম। এটা হচ্ছে স্যালাইন ওয়েট মাউন্টে, এটা হচ্ছে আয়োডিন মাউন্টে। আয়োডিন মাউন্টে দেখো একটু ইয়েলোইশ হয়ে যাবে। ট্রিটমেন্ট কি কি? Treatment will asymptomatic stages. Mostly we came to know that most of the cases, in 90% cases, the patient will get asymptomatic passer. So treatment preventing the disease. Luminal agents are used for treatment. যেটা intestinal luminage কাজ করে। Luminol for 20 days or paramomycin for 10 days. Amoebic dysentery আর ট্রিটমেন্ট অফ intestinal amoebiasis হচ্ছে ট্রিটমেন্ট করব। মোস্ট কমন হচ্ছে metronidazole. Tissue agents like metronidazole 5 to 10 days or tinidazole for 3 days plus luminal agents. আদার মেজার্স হচ্ছে ডিসেন্ট্রি বা হলে যে কোনো জিনিসে জানো ফ্লুইড লস হচ্ছে, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট অ্যান্ড সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। এই যে ফ্লুইড লস যেটা হচ্ছে সব থেকে বেশি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে ORS, ওরাল রিহাইড্রেশন সল্ট, শুনছিস? 10 days or tinidazole plus the luminal agents, okay? And the other measures includes fluid and electrolyte replacement and symptomatic treatment, okay? Preventive measures key: avoiding ingestion of food and water contaminated with human feces and treatment of the asymptomatic carriers, okay? The amoeba morphologically resembling Entamoeba histolytica are Entamoeba dispar, Moskovsky, Bangladeshi. এগুলো অতটা নন প্যাথোজেনিক কমেন্সাল, এগুলো অতটা দরকার নেই। এটা ফ্রি লিভিং অ্যামিবা ফাউন্ড ইন পলিউটেড ওয়াটার, occasionally causing non-invasive diarrhea in infants, and Entamoeba Bangladeshi has been recovered from asymptomatic individuals as well as those with diarrhea. Diagnosis কিভাবে করব? ওই সবই PCR এর মতো করে করব, ঠিক আছে। নন প্যাথোজেনিক অ্যামিবা অতটা দরকার নেই। This is important. This regularly question আছে, difference between Entamoeba histolytica and Entamoeba coli. Size কি? এটা 15 to 20 millimeter. Entamoeba coli is 20 to 25 millimeter. Motility, this is very active and unidirectional purposefully motility. Pseudopodia with finger-like projections. Entamoeba coli হচ্ছে sluggish, non-purposeful and aimless motility in any direction with blank pseudopodia. Cytoplasm,
This is clearly differentiated into ectoplasm and endoplasm. Interamoeba coli non-differentiated, cytoplasmic inclusions, RBC, leukocytes, tissue debris and bacteria. এখানে হচ্ছে same except it does not contain RBC. Nucleus, karyosome is small and central. Nuclear membrane is thin and lined by fine chromatin granules. এখানে karyosome হচ্ছে large and eccentric মানে বাইরের দিকে. Nuclear membrane is thick and lined by coarse chromatin granules. Cyst হচ্ছে 12 to 15 mm, এটা হচ্ছে বড় 15 to 25 mm. নিউক্লিয়াস হচ্ছে সেম, নিউক্লিয়াস 1 to 4, এটা হচ্ছে বেশি থাকে 1 to 18 নাম্বার, ঠিক আছে, এরকম দেখতে হয় Interamoeba coli. Next we will be coming on to intestinal flagellate infections, and before we go on to the second part, infections. Flagella is caused by giardiasis. This is caused by Giardia lamblia, also known as Giardia intestinalis or Giardia duodenalis. This was first observed by Anton von Leeuwenhoek in 1681 while examining his own stool. Later it was described after Lambda and Professor Giardia. Giardia lamblia is a worldwide in distribution. This is considered as one of the most common parasites, causes both endemic and epidemic intestinal disease and diarrhea. This is found mostly in the warm climate of the tropics and subtropics. These are genotypes A and B, which are further classified into 8 assemblages A to H. Giardia lamblia-টাকে এইরকম দেখতে হয়, ঠিক সেদিন আমরা দেখছিলাম, ঠিক এরকম দেখতে হয়। অ্যাক্সোনিমটাকে, ট্রোফোজয়েডটাকে এরকম দেখতে হয়, সাকিং ডিস্ক, নিউক্লিয়াস থাকে, বাইনিউক্লিয়াস, এখানে দুটো নিউক্লিয়াস রয়েছে, সেন্ট্রাল ক্যারিওজোম, ফ্ল্যাজেলা, 4টে ফ্ল্যাজেলা আর একটা প্যারাবাজাল বডি, ঠিক আছে, ট্রোফোজয়েডে ঠিক এইরকম দেখতে হয়। হোস্ট, the Giardia completes its life cycle in one host. এখানে ইনফেক্টিভ ফর্ম কি? The Giardia completes its life cycle in one host. Infective form, what are the infective forms? Shovik, cyst are the infective form. Man occurs injection by injection of cyst contaminated with food and water. So infection holo, ঠিক আছে, then excitation occurs in the duodenum. Trophozoites are released in the duodenum. These trophozoites then multiply by longitudinal binary fission. The trophozoites then adhere to the duodenal mucosa. They are released into the lumen. সেখান থেকে যাচ্ছে জেজুনামে, আবার সিস্ট ফিসিসে পাঠিয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সময়তে কোনো একটা এই সিস্ট ম্যান ইনফেকশন কখন হচ্ছে? তথাগত বাই ইনজেকশন অফ সিস্ট। সিস্টগুলো ডুওডেনামে যাচ্ছে, ডুওডেনাম থেকে ট্রোফোজয়েডগুলো রিলিজ হচ্ছে, ট্রোফোজয়েডগুলো মাল্টিপ্লাই করছে বাই বাইনারি ফিশন, ফিশনগুলো হয়ে ডিওডেনাল মিউকোসাতে যাচ্ছে, লুমেনে যাচ্ছে, সেইখান থেকে আবার সিস্ট হয়ে গিয়ে ফিসিসে পাস্ট হয়ে যাচ্ছে। কেমন? Infective dose, as few as 10 to 25 cysts can initiate infection. Risk factors, most commonly children are affected. 102 তোর চিন্তা নেই, most commonly children are affected, তুই তো পেরিয়ে এসছিস। Other high risk groups are elderly debilitated persons, poor hygiene and immunodeficient individuals. Pathogenic form, trophozoites, these are adhered to the duodenal mucosa, of disruption of the intestinal epithelium that leads to increased permeability and malabsorption. তাহলে কি হচ্ছে? intestinal epitheliumটা disrupt করছে, সেটার জন্য increased permeability আর malabsorption হচ্ছে। The trophozoites do not invade the mucosa but feed on mucous secretions. Malabsorption গুলো কি কি হচ্ছে? Malabsorption গুলো তমজিৎ, malabsorption গুলো কি কি হচ্ছে? Malabsorption of fat, steatorrhea, সেই জন্য হচ্ছে foul smelling diarrhea হচ্ছে। Disaccharide deficiency, fat absorption হচ্ছে না, and protein losing enteropathy. কেন হচ্ছে এটা? ট্রোফোজয়েড গুলো ডিওডেনাল মিউকোসাতে লাগছে, ইন্টেস্টিনাল এপিথেলিয়ামটাকে ডিসরাপ্ট করছে, সেটার জন্য কি হচ্ছে? ইনক্রিজ পারমিবিলিটি অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনের জন্য ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট হচ্ছে, লিডিং টু স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়া মানে হচ্ছে foul smelling fatty diarrhea, disaccharide deficiency leading to lactose intolerance, malabsorption of vitamin A, B12 and iron, protein losing enteropathy. তাহলে সৌভিক কি কি হচ্ছে malabsorption এর জন্য?
বল। হ্যাঁ তুই সৌভিক, তো তুই আছিস। 121 কি কি হচ্ছে? ট্রোফোজয়েডগুলো ইন্টেস্টাইনাল মিউকোসাকে ডিসরাপ্ট করছে ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামটাকে, সেই জন্য পারমিবিলিটি বাড়ছে আর ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট হচ্ছে স্টিয়াটোরিয়া, ডাইস্যাকারাইড ডেফিসিয়েন্সি, ম্যাল অ্যাবজর্পশন অফ ভিটামিন এ, B12 এন্ড আয়রন। এই নিয়ে তো 3বার পড়ালাম, আজকে 2বার আর সেদিন শুক্রবারে পড়েছিলাম। সেদিন শুক্রবারের ক্লাসের পরে একবার বইটা খুলেছিলি, দাগ দিয়েছিলি? আজকে দাগ দিবি, কালকে নিয়ে এসে আমায় দেখাবি, কালকে 1:30টায় এসে দেখাবি। Antigenic variation. The GRD undergoes frequent antigenic variations due to a cysteine-rich protein on a surface called variant surface protein. Clinical features কি কি হয় সন্দীপ? Asymptomatic carriers, এখানে হচ্ছে most infected persons are asymptomatic. They harbor the cyst in the gut and spread the infection. Then causes acute giardiasis. The incubation period varies from 1 to 3 weeks, and chronic giardiasis. It may present with or without a previous acute asymptomatic episode. Laboratory te kiভাবে diagnosis করব? Stool examination. This is the gold standard. We will detecting cyst and trophozoites. এখানে কিন্তু পাস বা ব্লাড সেলস কোনোদিন স্টুল মাইক্রোস্কোপিকে দেখা যাবে না, ঠিক আছে? কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রিতে দেখা যাবে, এটার সাথে একটা তফাৎ। কেমন? আর কি কি? এন্টেরো টেস্ট বা স্ট্রিং টেস্ট, duodenal sampling with the help of a gelatin capsule attached to the thread. Histopathologyতে আমরা কি কি দেখব? Endoscopy guided duodenal biopsy. Tissue can be processed by touch preparation and stained by Giemsa stain to demonstrate the trophozoite. Trophozoite গুলো সুচিত্রা, ল্যাবরেটরি ডায়াগনোসিসে কোন জিনিসটা পাবো না? কোন জিনিসটা পাবো না এখানে? ডিফারেন্স বিটুইন অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যান্ড জিয়ার্ডিয়া ইনফেকশন, কোন জিনিসটা পাবো না? ব্লাড আরবিসি বা মিউকাস সেলস পাবো না। পাস সেলস অর ব্লাড নেভার সিন ইন স্টুল মাইক্রোস্কোপি, ঠিক আছে সুচিত্রা? অ্যান্ড দেন হিস্টোপ্যাথোলজিতে কি কি দেখবো আমরা? ডুওডেনাল বায়োপসি করে কি দেখবো? ট্রোফোজয়েড গুলো ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে থাকবে, ডেমনস্ট্রেট দ্য ট্রোফোজয়েড জিমসা স্টেইনে, ঠিক আছে? এন্টেরো টেস্ট এটা অতটা ইম্পর্টেন্ট না। এই যে এরকম, these are the cysts of Giardia lamblia seen under saline mount and iodine bound, and this is the trichome stain-এ দেখা যাচ্ছে এটা, আর এটা হচ্ছে direct immunofluorescence assay-তে। These are the trophozoite, binucleic, দুটো নিউক্লিয়াস রয়েছে Giardia lamblia-তে ট্রোফোজয়েডটা। Antigen detection in stool, antigen by ELISA and direct fluorescent antibody test and rapid immunochromatographic test. Antibody detection, indirect fluorescent antibody and ELISA. Culture কিসে করব? Cultivated in axenic media like diamond media used for intermedia histolytica. Culture is done for research purpose শুধুমাত্র, আর molecular method হচ্ছে PCR আর biofluid film assay, mainly হচ্ছে stool examination. Treatment of giardiasis, Somdeep, tinidazole 2 gram once orally, drug of choice, অথবা metronidazole for 5 days is given alternatively. Our furosemide is given to children, and arofenamide, paramycin can be given in pregnancy. These are the safe drugs. Okay. In patients with AIDS and hypogammaglobulinemia, giardiasis is often refractory to treatment. Prolonged therapy with metronidazole for 21 days has been successful. Metronidazole resistance has been reported in Giardia, and auranofin has shown to be effective. Okay. Prevention ওই একই রকম জিনিস। 102 prevention, improve food and personal hygiene, boiling and filtering of potentially contaminated water. ফুচকা করতে গেলে, খেতে গেলে ডিস্টিল ওয়াটার নিয়ে গিয়ে বলবি এইটাতে তেঁতুল জল গুলে দাও। ট্রিটমেন্ট অফ অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার্স, আর কোনো ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? আদার্সে যাচ্ছি না। সো আজকের মতো এই টপিকগুলো বুঝতে পারা গেছে। তাহলে এইটার প্যাথোজেনিক ফর্ম কি? সিস্ট। এইটার মানে ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট, প্যাথোজেনিক ফর্ম কিন্তু হচ্ছে ট্রোফোজয়েড।
যেটা আমাদের ইন্টেস্টিনাল এপিথেলিয়ামে থাকবে, ঠিক আছে। আর ট্রোফোজোয়ারটা এরকম বাই নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসওয়ালা স্টুল এক্সামিনেশনে দেখবো। আর মেইন ডিফারেন্স বিটুইন অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুল আর এটা স্টুল হচ্ছে ওইখানে সবসময়তে ব্লাড পাবো, ডিসেন্ট্রিতে এইখানে কিন্তু পাবো না। কি করে এটা? এটা হচ্ছে মিসলি ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন করে, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি আর ম্যাল অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেইন ফিচার্সগুলো, ঠিক আছে, বোঝা গেল? This is rate, and ratio is two different numerator and denominator. Numerator is not a part of the denominator. X is to Y, male is to female, that is ratio. Then comes age specific fertility rate. Age specific fertility rates. সেম যেরকম তোমাদের আগে ওই ক্রুড বার্থ রেট ছিল, তারপরে এজ স্পেসিফিক মর্টালিটি অ্যান্ড মরবিডিটি রেট বা বার্থ রেট যেরকম ছিল, এটাতেও তাই, এটাও সেম। সেটা হচ্ছে যে জেনারেল ফার্টিলিটি রেট, বাট ইট ইজ এজ স্পেসিফিক, মানে অফ এ পার্টিকুলার এজ গ্রুপ। তাহলে কি হবে? দেখো, নাম্বার অফ লাইভ বার্থস ইন আ ইয়ার, number of live births in a year to 1000 women in any specified age group. This is the formula. You may note it down. So this is age specific fertility rate. Number of live births in a particular age group divided by number of median female population in the same age group into 1000. Then comes age specific numerator is same. Is only different. Here it is median female population and here it is median married female population. This is the just difference, no other difference.
ওকে, এই অবধি হয়েছে। এরপরে টোটাল ফার্টিলিটি রেট, খুব ইজি, জাস্ট এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের যদি সামেশন করি আমরা একদম 15 থেকে 44 বা 39 অবধি, দ্যাট ইজ দ্য টোটাল ফার্টিলিটি রেট। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হবে, এখানে এজ গ্রুপটাকে আলাদা আলাদা মানে ফাইভ ইয়ার্স এজ গ্রুপ ইন্টারভেলে ভাগ করা হয়েছে, অর্থাৎ 15 থেকে 20, 20 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, এইভাবে ইন্টারভেল মানে 5 ইয়ার এজ গ্রুপ ইন্টারভেলে ভাগ করা হয়েছে। এবং এক একটা এজ গ্রুপের যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, সেটা টোটাল সামেশন অর সিগমা করলেই আসে হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। ঠিক আছে, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। So it will be 45, 44 is 44, 46, 6 হয়ে যাচ্ছে, 45, 90. Definition is this, you can write the definition. Total fertility rate represents the average number of children. You can write the definition, is the represents the average number of children a woman would have. Average number of children a woman would have if she has to pass through her reproductive years. If she were to pass through her reproductive years, bearing children at the same rates as the women now in each age group. ঠিক আছে, then comes like total fertility rate, total marital fertility rate is same, it's just married females. So total fertility rate আর এজ স্পেসিফিক ম্যারিটাল ফার্টিলিটি রেটের সামেশন করলে টোটাল ম্যারিটাল ফার্টিলিটি রেট, TMFR.
এরপরে আসছে গ্রস রিপ্রোডাক্টিভ রেট, GRR, গ্রস রিপ্রোডাক্টিভ রেট সেম অ্যাজ টোটাল ফার্টিলিটি রেট, গ্রস রিপ্রোডাক্টিভ এজ রেট সেম অ্যাজ টোটাল ফার্টিলিটি রেট, শুধু ওখানে ছিল টোটাল লাইভ বার্ডস, এজ স্পেসিফিক যে আমার ফার্টিলিটি রেট, ঠিক আছে, সেইটার যদি আমি সামেশন করি সেটা থেকে আসছে হচ্ছে আমার টোটাল ফার্টিলিটি রেট। তাহলে এজ স্পেসিফিক যে ফার্টিলিটি রেট তার নিউমারেটরে ছিল টোটাল লাইভ বার্ডস, শুধু এই গ্রস রিপ্রোডাকশন রেটে নিউমারেটরে লাইভ বার্ডসের জায়গায় ফিমেল লাইভ বার্ডস। কি বোঝা যাচ্ছে কেন? কারণ ফিমেলসরাই দে উইল আগেন গিভ বার্থ ইন ইভেনচুয়ালি টু চাইল্ড, সেই জন্য ফিমেল চাইল্ডের এটাকে রিপ্রোডাক্টিভ রেটটাকে এটা এইভাবে ধরা হয়েছে। You can write the definition. GRR or gross reproductive rate is the average number of girls. আগেরগুলোতে যেরকম ছিল লাইভ বার্ডস, এখানে হচ্ছে গার্লস। সো অ্যাভারেজ নাম্বার অফ গার্লস দ্যাট উড বি বর্ন টু আ woman if she experiences the current fertility pattern. So the average number of girls that would be born to a woman if she experiences the current fertility pattern throughout her reproductive span, that is 15 to 44 or 49 years, assuming no mortality. আর যেখানেই মর্টালিটিকে তাকে ইনক্লুড করে দিচ্ছি বা অ্যাজিউম করে নিচ্ছি যে আমার এত পার্সেন্টের মধ্যে এত পার্সেন্ট কিছুটা মর্টালিটি যাবে, দ্যাট ইজ এনআরআর অর নেট রিপ্রোডাকশন রেট। ঠিক আছে, তাহলে নেট রিপ্রোডাকশন কি, এনআরআর কি? নেট রিপ্রোডাকশন রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ডটার্স আ নিউবর্ন গার্ল উইল বিয়ার ডিউরিং হার লাইফটাইম, number of daughters that a newborn girl will bear during her lifetime, assuming fixed age specific fertility and mortality rates. So what is the significance of NRR? So it is a very good demographic indicator, because if we attain a 2-child norm, then only we will be able to attain an NRR of is equal to 1. এখান থেকে এই কনসেপ্টটা এসছে। আগেকার দিনে কি হতো যে আমাদের ফ্যামিলিতে, আমাদের অনেক পুরনো যারা আমাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আগে প্রচুর, মানে একটা ফ্যামিলিতে প্রচুর ভাই বোন ছিল,
এখন থেকে এই যে 2 চাইল্ড নর্ম কনসেপ্ট, এই কনসেপ্টটা এটা থেকে এসছে না আমার এনআরআর কে নেট রিপ্রোডাক্টিভ রেটটাকে 1 রাখতে হবে, এটা হলে আমার পপুলেশন স্টেবল থাকবে। Child women ratio, child women ratio. Now all these were rates, sorry মানে নামে রেট কিন্তু হচ্ছে সেগুলো প্রপোর্শন, যেহেতু পার 1000 পপুলেশনে সেভাবে আমরা ক্যালকুলেট করছি, অর্থাৎ নিউমারেটর ইজ আ পার্ট অফ দ্য ডিনোমিনেটর, কিন্তু এবার আসছে সব রেশিও, চাইল্ড ওমেন রেশিও। ইট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন 0 to 4 years of age per 1000 women of childbearing age defined as 15 to 44 years. তাহলে কেন রেশিও? ডিনোমিনেটর x, সরি নিউমারেটর x, ডিনোমিনেটর y। নিউমারেটর হচ্ছে চাইল্ড 0 to 4 years আর ডিনোমিনেটরে হচ্ছে উইমেন অফ চাইল্ড বিয়ারিং এজ 15 to 45, 44 or 49 years. So numerator is not a part of the denominator. যদিও এখানে পার 1000 ক্যালকুলেশন করা হয়েছে, রেশিও ওইভাবে ইউজুয়ালি ক্যালকুলেশন অনেক সময় করা হয় না, কিন্তু এখানে মানে ফর ক্যালকুলেশন পারপাস, ফর অল প্র্যাকটিক্যাল পারপাস এটাকে ওইভাবে ক্যালকুলেট করা হয়েছে, বাট ইটস আ রেশিও বিকজ নিউমারেটর ইজ নট আ পার্ট অফ দি ডিনোমিনেটর। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? দেন কামস প্রেগনেন্সি রেট। খুব সিম্পল, টোটাল ম্যারিড যারা ফিমেল পপুলেশনের মধ্যে কজন প্রেগনেন্ট হচ্ছে এর একটা পার্টিকুলার ইয়ারে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ প্রেগনেন্সিজ ইন আ ইয়ার টু ম্যারিড উইমেন ইন দ্য এজেস 15 to 44 years. Number of pregnancies in a year to married women in the ages 15 to 44 years. Here it is important that the term pregnancy includes everything, whether it is live birth, whether it is stillbirth, whether it is abortion or anything. Pregnancy এসছে irrespective of the pregnancy outcome. বাচ্চাটা কি অ্যাবর্টেড হয়ে গেছে, না স্টিল বার্থ হয়েছে, না লাইভ বার্থ হয়েছে, নাকি অন্য কিছু হয়েছে, সেটার ইরেসপেক্টিভে কিন্তু ইট ইনক্লুডস অল প্রেগনেন্সিস। প্রেগনেন্সি হয়েছে মানে সে নিউমারেটরে আসবে বা ইনক্লুশন ক্রাইটেরিয়ায় আসছে। টার্মস অ্যাবর্শন রেট, নাম্বার অফ অল টাইপস অফ অ্যাবর্শনস, নাম্বার অফ অল টাইপস অফ অ্যাবর্শনস ইন আ পার্টিকুলার ইয়ার per 1000 women of childbearing age. Number of all types of abortions in a particular year usually per 1000 women of childbearing age. Then comes marriage rate. There are two types of marriage rate. One is crude marriage rate, another one is general marriage rate. First you write crude marriage rate. Denominator, numerator as simple, the total number of marriages divided by total mid-year population into 1000. Okay. Number of marriages in the year is the numerator divided by total mid-year population into 1000. General marriage rate, numerator is same, only the denominator is different. Okay. Numerator is number of marriages within 1 year,
divided by number of unmarried persons aged 15 to 49 years. Okay, it is general marriage rate into 1000. So numerator is number of marriages in 1 year divided by not the total mid-year population but the number of unmarried persons aged 15 to 49 years into 1000. আচ্ছা, এই টু চাইল্ড নাম কনসেপ্টে মানে একটা চিলড্রেন নেওয়ার পর সেকেন্ড চিলড্রেন নেওয়ার যে গ্যাপ অর্থাৎ স্পেসিং, আমাদের ভাষায় বলে স্পেসিং, স্পেসিং মিনিমাম কত দিনের হওয়া উচিত? হ্যাঁ, না একটাই সংখ্যা? ইয়েস, 3, আড়াই নেই, ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে 3। আর দু একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। নাম্বার 1, এলিজিবল কাপল, কথাটা শোনা আছে না শোনা নেই? হ্যাঁ, হোয়াট ইজ এলিজিবল কাপল? ডেফিনেশন বলতে হবে না, বাংলায় বললেই হবে। ডেফিনেশন মুখস্থ করে বলার দরকার নেই, এটা পরীক্ষা হচ্ছে না, কি জানো সেটা বললেই হবে। লেখো ডেফিনেশন, এলিজিবল কাপল রেফার্স টু কারেন্টলি ম্যারিড কাপল, refers to currently married couple wherein the wife is in the reproductive age, that is 15 to 45 years. ইম্পর্টেন্স কি এলিজিবল কাপলের, কেন এটা এসছে? তোমরা যদি কখনো ইয়েতে যাও, মানে আমি জানি না তোমাদের এখানে ভিজিটগুলো হবে কি না। প্রথম কথা হচ্ছে আমাদের গাইনির বোধহয় কোনো একটা ডিপার্টমেন্টে এলিজিবল কাপল রেজিস্টার বলে একটা রেজিস্টার মেনটেন করা হয়। এটা ছাড়াও যদি তোমরা কোনো পিএইচসি বা সাব সেন্টারে যাও, ওখানেও কিন্তু এক একটা পিএইচসি কিছু গ্রামকে ক্যাটার করে, বা এক একটা সাব সেন্টার, পিএইচসি না, পিএইচসি কিছু সাব সেন্টারকে ক্যাটার করে, আর এক একটা সাব সেন্টার মোটামুটি কিছু গ্রামকে ক্যাটার করে। ধরে রাখো এক একটা সাব সেন্টার রাফলি বা অ্যাপ্রক্সিমেটলি 1000 পপুলেশনকে ক্যাটার করে, ঠিক আছে। এবার ওই 1000 পপুলেশনের মধ্যে যে স্ট্যাটিস্টিক্স, সেটা ওরা প্রতি বছর বা প্রতি মাসে কীরকম কি হচ্ছে সেটা আপডেট করে। কীরকম স্ট্যাটিস্টিক্স, গিয়ে ওই 1000 পপুলেশনের মধ্যে কে নতুন জন্মগ্রহণ করলো, কে মারা গেল, কারা নতুন বিয়ে করলো, ঠিক আছে, কারা নতুন বিয়ে করলো, ঠিক আছে, তারা ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস নিচ্ছে কিনা ঠিক মতো, আরএমএনসিএইচ রিলেটেড মানে রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল চাইল্ড হেলথ রিলেটেড, বাচ্চা কজন আছে, বাচ্চাদের ইমিউনাইজেশন ঠিকঠাক হচ্ছে কিনা, বাচ্চাদের হেলথ স্ট্যাটাস ইন্ডিকেটর ঠিক আছে কিনা, কেউ নিউট্রিশন আছে কিনা। এইটা সাব সেন্টারে যারা আশা দিদিমণিরা আছে তারা কিন্তু এইটা ঘুরে 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 বাড়িতে সার্ভে করে করে এটা ইয়ে করে, ঠিক বুঝতে পেরেছো? তাহলে এলিজিবল কাপল রেজিস্টার বলে এইটাও একটা তারা মেনটেন করে। তাহলে এটার সিগনিফিকেন্স কি, কেন মেনটেন করে? সদ্য নতুন যারা বিবাহিত হয়েছে, ঠিক আছে, তাদের এই জিনিসটা মেনটেন করে কেন, সিগনিফিকেন্স কি? কারণ এদের কি না ফ্যামিলি প্ল্যানিং দরকার, ঠিক আছে, বা এদের কি না কন্ট্রাসেপটিভ ডিভাইস, সেটা ইন এনি মিনস, সেটা সে ছেলে নিতে পারে, সে মেয়ে হোক, বা দুজনের ক্ষেত্রে সেই জিনিসটা দরকার। অর্থাৎ এদের ফ্যামিলি প্ল্যানিং দরকার। কি বোঝা যাচ্ছে? এইটার জন্য এলিজিবল কাপল রেজিস্টার তুমি তো সবার মানে 100,000 জন ধরো কটা ইয়ে হবে, মানে প্রায় ধরো 250-300 বাড়ি হবে, পার বাড়িতে যদি 4 জন করে ইয়ে ধরে নিচ্ছে তাহলে 250 বাড়ি, তাহলে 250 বাড়ি তো ঘোরা সম্ভব না। তাহলে আমার ধরো এলিজিবল কাপল রেজিস্টার এরকম যারা আছে সদ্য যে 10 জন বা 15 জন 20 জন, ঠিক আছে। এবারে এলিজিবল কাপলসদের মধ্যেও এই যে বললাম টোটাল রিপ্রোডাক্টিভ এজ ইয়ার্স ফিমেলসরা আছে 15 থেকে 45, এই 20%ই এলিজিবল কাপলসরা ফিমেলস ইন দ্য এজ গ্রুপ 15 টু মানে অর্থাৎ প্রথম 10 বছরের মধ্যে, অর্থাৎ 15 to 24, ঠিক আছে, প্রথম 10 বছরের মধ্যে আসে।
আরেকটা কনসেপ্ট হচ্ছে টার্গেট কাপল। টার্গেট কাপল আরো স্ট্রিমলাইন, মানে সেই সব এলিজিবল কাপল, মানে এলিজিবল কাপলের মধ্যে এটা একটা ছোট সাবসেট, সেই সব এলিজিবল কাপল যাদের অলরেডি 2 বা 3টে বাচ্চা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস খুব বেশি করে আরো প্রয়োজন। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? যাদের অলরেডি 2 চাইল্ড নর্ম, বা কেউ অনেক সময় 3টেও নিয়ে ফেলেছে, 2 বা 3টে চিলড্রেন যাদের বা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে আমার ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস বেশি দরকার। কারণ তার যে আমি তো বলতে পারি না যে না তোমরা আলাদা থাকবে, তোমরা ইয়ে করবে না, বাচ্চা কাচ্চা নেবে না। তারা একসাথে থাকতে পারে, তারা মেলামেশা করতে পারে, সেটাতে অসুবিধা নেই, কিন্তু আমার কি না ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস তাদের মধ্যে দরকার। তাহলে এরা হচ্ছে টার্গেট কাপল, ঠিক আছে। লাস্ট ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, কাপল প্রোটেকশন রেট। লেখো, এটা লিখে রাখো। ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ প্রিভ্যালেন্স অফ কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস ইন দ্য কমিউনিটি। কাপল, আচ্ছা ডেফিনেশন লেখার আগে বলি, কাপল প্রোটেকশন রেট এটা মানে জাস্ট কথা 3টে শুনে কি মনে হচ্ছে, কি হতে পারে? কাপল প্রোটেকশন রেট, এই যে কথাটা শুনে মনে হচ্ছে যে কি হতে পারে? কাপল প্রোটেকশন রেটের ডেফিনেশনটা মোটামুটি, আমি ডেফিনেশন আবার বলছি না, জিনিসটা কি হতে পারে, হোয়াট ইজ দিস? হ্যাঁ একদমই তাই। তাহলে এলিজিবল কাপলরা কত পার্সেন্ট প্রোটেক্টেড, এইটাই হচ্ছে মেন ব্যাপার। বা কতজন ফ্যামিলি প্ল্যানিং প্র্যাকটিস সেটাকে ইয়ে করছে, সেই তারা অ্যাকোয়ার করছে বা প্র্যাকটিস করছে। দেখো, it is defined as the percentage of eligible couples effectively protected against childbirth by one or the other approved methods of family planning. তাহলে কি কি সেগুলো হতে পারে? স্টেরিলাইজেশন হতে পারে, দ্যাট ইজ আ পার্মানেন্ট প্রসিডিওর। আইইউডি হতে পারে, ইন্ট্রাইউটেরাইন, তোমাদের নেক্সট ইয়েতে এগুলো সব ক্লাস আছে। ডিভাইসেস অফ ফ্যামিলি প্ল্যানিং, আকাশ আমাদের ওই ডিপার্টমেন্টে ওইগুলো সব আছে তো, যে আমাদের ডিভাইসগুলো আইইউডি ডিভাইস বা ওগুলো রিয়া ম্যাডামকে বলবে, সামনের মাসে কিন্তু জুলাইতে ক্লাস আছে, মানে ফর কন্ট্রাসেপটিভ নিয়ে, ঠিক আছে। তো ওইগুলো যা যা একটা ট্রে হয় কন্ট্রাসেপটিভের বা হচ্ছে ট্রেটা রেডি করে রাখবে, ঠিক আছে। আইওডি হতে পারে, ঠিক আছে। ওরাল পিলস থাকতে পারে, ইস্ট্রোজেন হতে পারে, প্রোজেস্টেরন, ডিফারেন্ট টাইপস অফ পিলস। আই উইল ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট দিস, ঠিক আছে। মানে কোন কন্ট্রাসেপটিভ কখন ইউজ করা হবে, এক একটার এফেক্টিভ কোনটা, কোনটা সাইড এফেক্ট কি আছে কি না, কোনটার মানে আর কি অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন আসে। কন্ট্রাসেপটিভ ভীষণ ইম্পর্টেন্ট, নট অনলি ইন কমিউনিটি মেডিসিন পার্সপেক্টিভ, অলসো ইন গাইনোকোলজি পার্সপেক্টিভ। কোশ্চেন আসবেই, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন না আসলেও ভাইভাতে জিজ্ঞেস করবে। ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য অ্যাসপেক্ট অফ এক্সামিনেশন, জেনে রাখাটা খুব দরকার। প্লাস নিজেরাও যখন ডাক্তার হয়ে যাবে, লাইফ লং প্র্যাকটিসে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কেউ স্পেশালি ইন কেস অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ইস্ট্রোজেন নিচ্ছে, প্রোজেস্টেরন নিচ্ছে লং টার্ম, তার কি এফেক্ট হতে পারে, কি সাইড এফেক্ট হতে পারে, কখন ওষুধটা বন্ধ করতে হবে বা কোনটা কি, সেগুলো জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কন্ট্রাসেপটিভ মেজার্স পরে পড়াবো। তাহলে মোটামুটি ফার্টিলিটি রেটস, ঠিক আছে, বা এই রিলেটেড যা তথ্য
বা এই রিলেটেড যা যা ডেমোগ্রাফি এবং হচ্ছে তোমাদের ফার্টিলিটি, এইগুলো মোটামুটি কভার আপ হয়ে গেল। ঠিক আছে? Okay. So previously we learned about the injuries, types of injuries, কি কি ইনজুরিজ হয় সবগুলোই লাগবে। ইনজুরি রিপোর্ট লিখতে গেলে আমরা এতদিন অবধি শিখেছি কি কি শিখেছি, টাইপস অফ ইনজুরিজ, ক্লাসিফিকেশন, আর কোনটা কিভাবে কিরকম দেখতে হয়, হাউ ডাজ ইট অ্যাপিয়ার, ল্যাসারেটেড উন্ড কাকে বলে, ব্রুজ কাকে বলে, অ্যাব্রেশন কাকে বলে, ঠিক আছে, ইনসাইজড উন্ড কাকে বলে, কাটিং স্ট্যাবিং করার যে ইনজুরি ওগুলো বোঝানো হয়েছে, দেখানো হয়েছে। এইবার আমরা দেখব কোন কোন ওয়েপনে কি করে। ঠিক আছে, হোয়াট আর দোজ ওয়েপনস দ্যাট কজ দোজ ইনজুরিজ। তো এখন সব ওয়েপন সব টাইপ অফ ইনজুরিজ করে না। ঠিক আছে, সো মেন পারপাস অফ দিস ক্লাস ইজ ওয়্যার ইজ ইট অ্যাপ্লিকেবল। আমরা এইসব পড়ে করবোটা কি, কি দরকার আছে আগে ওটা বলে দিই। এটার দরকার এইটাই যে যখন একটা ইনজুরি হলো, ইনজুরি হওয়ার পর সে পুলিশের কাছে গেল, পুলিশ বলল ইনজুরি রিপোর্ট নিয়ে আসো, তোমরা ইনজুরি রিপোর্ট লিখলে, কিছুদিন পর পুলিশ আবার আসবে ওই ওয়েপনগুলো নিয়ে, যেটা দিয়ে মারা হয়েছে। ওখানে তো লিখবে যে টাইপ অফ ওয়েপন ইউজড, ঠিক আছে, স্টিক পিস দেখিয়েছি এর আগের দিন ওই কলমে দিয়ে। পুলিশ বলবে যে এই ওয়েপনটা কি এই ইনজুরিটা করতে পারে, এরকম কোশ্চেন করবে, লিখিত, not verbal. They will give you a written statement asking about whether this weapon, this type of weapon can cause these injuries or not. Then you have to answer it, whether it can cause or not. That's why we are here in this class. এটাই মোটো যে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কি কি জিনিস দেখতে হয়, কিভাবে ডেসক্রাইব করতে হয়, আর ওর মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা কি, সেটা এই ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, বোঝা গেল এই ক্লাসে কিসের জন্য করা হচ্ছে এই ক্লাসটা। তাহলে এক তো তোমাদের এটা এক্সাম পারপাসে আসবে, ডাইরেক্টলি এরকম একটা ওয়েপন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, a weapon will be placed on the table and practically, and it will be asked to write medical legal importance, identify the specimen and write the medical legal significance about this weapon. ঠিক আছে, তাহলে এটা কি বলবে, ওইটা ইট ইজ এ হার্ড ব্লান্ট ওয়েপন। ঠিক আছে, এইবার ওয়েপনকে আমরা ক্লাসিফাই করতে হয়। ক্লাসিফাই মানে আছে, এক তো আছে ব্লান্ট ওয়েপন্স আর একটা হয় শার্প ওয়েপন্স। ঠিক আছে, এইবার ওই ব্লান্টের মধ্যে হবে লাইট, মডারেটলি হেভি আর হেভি। ঠিক আছে, ব্লান্ট ওয়েপনে ক্লাসিফিকেশন। তেমনি শার্প ওয়েপন্সে হবে কি লাইট, হেভি, আর যেটা হলো আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হলো মিক্সড, যাতে ব্লান্ট ইনজুরিও হতে পারে এবং শার্প ওয়েপন্সের যে ইনজুরি প্যাটার্ন হয় সেটাও হতে পারে, সেটাকে বলে মিক্সড ভেরিয়েন্ট। ঠিক আছে, এই ক্লাসে আমরা জাস্ট ব্লান্ট ওয়েপন্স পর্যন্ত কভার করব, নেক্সট ক্লাসে আমরা শার্প ওয়েপন্স করব, তাহলে ওয়েপন পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর একটা আছে সেটা হচ্ছে ফায়ার আর্মস। ফায়ার আর্মসটা তোমাদের কভার হবে হয়তো থিওরিতে। ঠিক আছে, ফায়ার আর্মসের কি কি আছে ইম্পর্টেন্স। ফায়ার আর্মস তো আমাদের এখানে মিউজিয়ামে আছে, দেখতে পাবে, বাট ইটস আ রিপ্লিকা, নট অরিজিনাল ফায়ার আর্ম যেটা দিয়ে গুলি করা যাবে সেটা না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের মিউজিয়ামে আছে, রিপ্লিকা আছে। তো ফায়ার আর্মসে যেটা আমাদের দেখতে হয় কোনটাকে বলে হলো রাইফেল আর কোনটা হচ্ছে শর্টগান টাইপ, স্মুথ বোর, স্মুথ। ঠিক আছে, তো ওগুলো ক্লাসিফিকেশনগুলো আমরা ফায়ার আর্মসে পড়বো। আজকে যেটা টপিক হবে সেটা হচ্ছে ব্লান্ট ওয়েপন্স। ঠিক আছে, ব্লান্ট ওয়েপন্স মানে ব্লান্ট ওয়েপন্সের মধ্যে আমরা প্রথমে সব থেকে কমনলি এইটাই এক্সামে দেওয়া হতে পারে, সেটা হচ্ছে হ্যামার। এবার যখন এরকম টেবিলে একটা হ্যামার দেওয়া থাকবে এক্সামে, তখন ওটাকে লিখবে এইভাবেই, যেমন ভাবে দেওয়া আছে, ইট ইজ এ হেভি হার্ড ব্লান্ট ওয়েপন মোস্ট লাইকলি টু বি এ হ্যামার। ঠিক আছে, দিয়ে ওটাকে ডেসক্রাইব করতে হবে, ওয়েপনটাকে ডেসক্রাইব করতে হবে। যেমন এই হ্যামারে কি আছে, একটা মেটালিক পার্ট আছে, একটা উডেন হ্যান্ডেল আছে, আর কিরকম শেপের হয়, সিলিন্ড্রিক্যাল হয়, কিরকম হয়, সেম এই প্যাটার্নেই লিখবে। ঠিক আছে, যেমন এখানে দেখানো আছে।
এমনকি তোমাদের যে প্র্যাকটিক্যালের যে বুকসগুলো থাকবে সেখানেও সেম এরকমই সিমিলার থাকবে, একদম ওয়ার্ড সেম না থাকলেও সিমিলারলি থাকবে। যে কোনো প্র্যাকটিক্যাল বুক দেখবে ওখানেও সিমিলারই থাকবে। তো সেম এইভাবে এক্সামেও লিখতে হবে। এক্সামে কি লিখবে, ওই স্টার্টিং এ ওই যে ওইটা দিয়ে মোস্ট লাইকলি টু বি আ হ্যামার, তারপরে ডেসক্রাইব করবে ওয়েপনটাকে। সো ইউ উইল ডেসক্রাইব অ্যাজ ইট ইজ স্টেটেড হিয়ার। অ্যান্ড দ্য থার্ড পার্ট হচ্ছে মেডিকো লিগাল সিগনিফিকেন্স। থার্ড পার্ট যেটা এখানে দেখানো হয়নি সেটা হচ্ছে লিখতে হবে, সেটা হচ্ছে মেডিকো লিগাল সিগনিফিকেন্স। এই হ্যামারটা দিয়ে কি কি হতে পারে, হোয়াট টাইপ অফ ইনজুরি ইট ক্যান কজ, অ্যান্ড সেটা ডিসক্রাইব করতে হবে। তাহলে বলো এই হ্যামার থেকে কি কি ইনজুরি হতে পারে। এটা তো ব্লান্ট ইনজুরিতে ইনসাইজ উন্ড হবে না, ঠিক আছে? তাহলে কি কি ইনজুরি হবে? হ্যাঁ, ব্রুজ হতে পারে, ল্যাসারেশন হতে পারে, তাই তো? ব্রুজ হতে পারে, ল্যাসারেশন হতে পারে, আর কি হতে পারে? ফ্র্যাকচার হতে পারে, ডিসলোকেশন হতে পারে, দাঁতে লেগে গেল, দাঁত হিলে গেল, ডিসলোকেশন অফ বোন হয়ে গেল। তাহলে এতগুলো ইনজুরি হতে পারে। তো সেই কলমে লিখবে কি, ইন দ্যাট কলম মেডিকো লিগাল সিগনিফিকেন্সে ইনজুরিজ দ্যাট ক্যান বি কজড বাই দিস ওয়েপন দিয়ে দুটো সেমিকলন দিয়ে এ ল্যাসারেটেড উন্ড, বি ব্রুজ, 3 কি জানো ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন, ঠিক আছে? আচ্ছা, এইবার বলো এইটাতে কি গ্রিভিয়াস হার্ট হবে কি হবে না? গ্রিভিয়াস হার্ট হবে তো, ফ্র্যাকচার হলেই তো গ্রিভিয়াস হার্ট হয়ে গেল, তাই তো? তাহলে ইট ক্যান অলসো কজ গ্রিভিয়াস হার্ট হলো। তাহলে ওয়েপনটা আর কি লিখতে পারবে এর থেকে মেডিকো লিগাল সিগনিফিকেন্সে? এর থেকে কি এ করা যায়, কি বলে স্ট্র্যাঙ্গুলেশন করা যায়? করা যায় কি না? ওই হ্যান্ডেল এই যে হ্যান্ডেল পার্টটা দিয়ে কেউ যদি দুটো হাত ধরে সাবজেক্টকে এইভাবে টেপা যায় তো, কিংবা নিচে ফ্লোরে করা যেতে পারে তো, তাহলে হতে পারে। তো এক্সামিনার মাইট আস্ক ইউ ক্যান ইট বি ইউজড to cause strangulation? You will say yes, it can be used, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? হেভি হার্ড ব্লান্ট ওয়েপন। তো এটার ক্লাসিফিকেশন কি ছিল? হেভি তিনটে বলেছিলাম, কি ছিল? লাইট, মডারেটলি হেভি আর হেভি। তারপরে একটা সাব ক্লাসিফিকেশন আছে ওয়েদার ফ্লেক্সিবল অর নট ফ্লেক্সিবল, ঠিক আছে? ব্লান্ট ওয়েপনসে ফ্লেক্সিবল না নট, এটা তো ফ্লেক্সিবল না, মুড়বে না তো, তাহলে নন ফ্লেক্সিবল, ঠিক আছে? তারপরে এগুলো বলে দিলে, তারপরে মেডিকো লিগাল সিগনিফিকেন্স বলে দিলে, তাহলে এই ওয়েপনটা শেষ হয়ে গেল। আর এই ওয়েপনটাই নর্মালি কেউ না কেউ পাবে এক্সামে, কারণ ছোট জিনিস রাখা সুবিধা, এক্সামিনের জন্য কোশ্চেন জিজ্ঞেস করা সুবিধা, সবকিছুই সুবিধা, ঠিক আছে? তাহলে নেক্সট ওয়েপন যাই। এটা বোঝা গেল কি করতে হবে হ্যামার নিয়ে। আর একটা জিনিস আছে, এই যে এই এন্ডটা দেখছো, এটা কিরকম এন্ড? রাউন্ড তো। এইটা যদি স্কালে মারা হয়, স্কালে যদি মানে হেডে মারলে ওয়ান টাইপ অফ ফ্র্যাকচার হয়। সেটা কি ফ্র্যাকচার? সেটাকে বলে হচ্ছে সিগনেচার আলা ফ্র্যাকচার, মানে ওটা মানে সিগনেচার ফ্র্যাকচার, ঠিক আছে? মানে ওই ওয়েপনের শেপটা, যে সারফেসটা হিট করছে তার ওই ফ্র্যাকচারটা এরকম স্কালে ওই ইমপ্রেশনটা পাওয়া যাবে ফ্র্যাকচারে। একটা সেই পিং পং বলের যে এগুলো থাকে না, পিং পং তো না, ওই গলফ বলে এরম 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 ডিপ্রেশন থাকে না, ওই রকমই স্কালে একটা ডিপ্রেশন হয়ে যাবে ওই এন্ডটা দিয়ে যদি মারা যায়, ঠিক আছে? ওটাকে বলে সিগনেচার ফ্র্যাকচার। তো কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ সিগনেচার ফ্র্যাকচার, সো হোয়াট উইল ইউ সে? ইট ইজ দি ওয়েপন সিগনেচার, যে ওয়েপন দিয়ে মারা হয়েছে তার সিগনেচার, যে এই ওয়েপনটা ওর সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে? দ্যাট ইজ সিগনেচার ফ্র্যাকচার, ঠিক আছে? বোঝা গেল? হ্যামার শেষ। এবার নেক্সট ওয়েপনে আসি। কেন হচ্ছে মডারেটলি হেভি, হার্ড, ফ্লেক্সিবল না নন ফ্লেক্সিবল? নন ফ্লেক্সিবল, দাদুর ছড়ি, ঠিক আছে? ফ্লেক্সিবল হয়ে গেলে তো আর ওটা হবে না, চলতে পারবে না, তাই তো? এরকম করে যদি চলতে যায় ওটা যদি দেবেই যায় তাহলে তো মানুষ তো পড়েই যাবে,
ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল নন ফ্লেক্সিবল। এবার এর থেকে কি কি ইনজুরি হয়, তো কি কি হয় এটা তো ডিসক্রাইব করবে, যেমন দেখছো you will describe the weapon as it is, okay, cylindrical, elongated, তারপরে ক্যাপিং, এই এন্ডটাই মেটালিক ক্যাপ থাকতেও পারে না থাকতেও পারে, ঠিক আছে, যদি থাকে তাহলে লিখবে মেটালিক ক্যাপ আছে, আর যেমন আছে তেমন ডেসক্রাইব করবে ওয়েপনকে। এরপরে হোয়াট টাইপ অফ ইনজুরিজ, মানে ফার্স্ট পার্ট হলো হোয়াট টাইপ অফ ওয়েপন, সেকেন্ড পার্ট হচ্ছে ডেসক্রিপশন অফ দি ওয়েপন, থার্ড পার্ট হচ্ছে হোয়াট আর দি মেডিকো লিগাল ইম্পর্টেন্স মানে ওর সিগনিফিকেন্স। তো ওতে কি লিখতে হয়, হোয়াট কাইন্ড অফ ইনজুরিজ ইট প্রডিউসেস, তো কি কি ইনজুরি প্রডিউস করতে পারে এতে, হোয়াট কাইন্ড অফ ইনজুরিজ ক্যান ইট প্রডিউস, সিম্পল আগের মতনই মোটামুটি, ব্রুজ করতে পারে, অ্যাব্রেশনও করতে পারে, ল্যাসারেশনও করতে পারে, আর ফ্র্যাকচার, হ্যাঁ হতে পারে, হতে পারে, ঠিক আছে, ফ্র্যাকচারও হতে পারে, ঠিক আছে। আর ক্যান ইট প্রডিউস, আচ্ছা ক্যান ইট প্রডিউস গ্রিভিয়াস ইনজুরি, গ্রিভিয়াস ইনজুরি ল্যাসারেশন করলে যদি ফেসে হিট করে, ফেসে যদি স্কার হয় তাহলে ওটা গ্রিভিয়াস পড়ে যাচ্ছে। এনি স্কারিং, ডিসফিগারেশন অফ ফেস অ্যান্ড হেড ইজ ইন গ্রিভিয়াস হার্ট, তাহলে ওটা একটা ক্লজ হলো। আর যেটা হচ্ছে আই, প্রাইভেশন অফ আইসাইট, ওই যে ছুচলো এন্ডটা যেটা আছে মানে নিচের এন্ডটা, ওইটা যদি চোখে গুছিয়ে দেয় অন্ধ হয়ে যাবে, তাহলে ওটাও গ্রিভিয়াস হার্টে চলে যাবে, ঠিক আছে, তাহলে এটা গ্রিভিয়াস হার্ট করতে পারে, তাই তো বেশ, ওইগুলো লিখবে, ওইগুলো মেডিকো লিগাল সিগনিফিকেন্সে লিখবে, বিকজ when the police comes to you he will ask whether this weapon can cause this injury or not, so এই ক্লাসে যেটা ট্রেনিং এর হয়ে গেল যে হ্যাঁ এটাতে এটা হতে পারে। এই স্টিক দিয়ে তো আর ফায়ার আর্ম ইনজুরি হবে না, তাই তো, এটা দিয়ে স্ট্যাব ইনজুরিও তো হবে না, হবে কি, স্ট্যাব ইনজুরি হবে না, তো সেটাই আর কি, হ্যাঁ শার্পেন্ড তো নেই, শার্পেন্ড তো নেই, তাই তো, আর সেই হতে পারে বাট দ্যাট অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে, এইটার যদি সারফেস এরিয়া বেশি হয় দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তাহলে পয়েন্টেড হতে হবে, তাহলে পয়েন্টেড হতে হবে, দ্যাট সারফেস শুড বি পয়েন্টেড, মানে সারফেস এরিয়া কম হতে হবে, এনি পয়েন্টেড অবজেক্ট হ্যাজ ভেরি লেস সারফেস এরিয়া, সেই জন্য ওটা পেনিট্রেট করতে পারবে, ঠিক আছে। তাহলে কেন বোঝা গেল কি লিখতে হবে না লিখতে হবে। তারপর নেক্সট ওয়েপন যাচ্ছে স্টিক। স্টিক ওই সেম লাইট হবে, হার্ড হবে, ব্লান্ট হবে, সেমি ফ্লেক্সিবল, মানে স্টিক ফ্লেক্সিবল। স্টিক দিয়ে মারা হতো ছোটবেলায়, কারা কারা মার খেয়েছে তারা জানবে, ঠিক আছে। এইবার স্টিককে সেম এইভাবে স্টিকের ডেসক্রিপশন এইভাবেই দেবে, ঠিক আছে, এইটা লিখবে, তারপরে এইটা লিখবে, তারপরে আসবে মেডিকো লিগাল সিগনিফিকেন্স, এর থেকে মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি কি আছে, কি হোয়াট টাইপ অফ ইনজুরি ক্যান ইট প্রডিউস, স্টিক থেকে কি ইনজুরি হবে বলো বলো সোজা, ব্রুজ হবে, অ্যাব্রেশন হতে পারে, ফ্র্যাকচার highly fracture is unlikely, light weapon, light fracture unlikely, laceration also unlikely, মাথায় মারলে ওইটা হয়তো মুড়ে যাবে, unlikely, laceration হ্যাঁ flexible, unlikely, ঠিক আছে, হলে তো সবকিছুই হতে পারে, বাট you have to reply it as a ratio or proportion, মানে লাইকলি আনলাইকলি এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। কোনোদিন কোর্টে এটা বলতে পারবে না যে এর থেকে এটা হতেই পারে না, ইউ হ্যাভ টু ইউজ সাচ টার্মস দ্যাট আর অলসো ইন ইউর ফেভার, যে এটা হতেও পারে, সো ইউ ক্যান সে ইট ইজ লাইকলি
or unlikely, ঠিক আছে, maybe, ইংলিশে এই ফ্রেজগুলো মনে রাখবে, পেশেন্টের সঙ্গে ডিল করতেও সুবিধা হবে। বোঝা গেল? এখন পেশেন্ট পার্টি এসে জিজ্ঞেস করবে ডাক্তারবাবু আমার পেশেন্ট বেঁচে যাবে তো তোমরা কি বলবে? হ্যাঁ বেঁচে যেতেও পারে। ডাক্তারবাবু আমার পেশেন্ট মরে যাবে না তো? মরে যেতেও chances. You cannot directly say that he will die or he will live. What do you say? Maybe. এটা হতেও পারে, ঠিক আছে। Similarly in our system also, means legal system এও likely, unlikely, maybe, may not be, most likely এই phrases গুলো ইউজ হয়। বোঝা গেল? সো যদি জিজ্ঞেস করে যে ল্যাসারেটেড উন্ড হতে পারে কি স্টিক দিয়ে, তো বলবে আনলাইকলি, ঠিক আছে, আনলাইকলি। এইবার গ্রিভিয়াস ইনজুরি হতে পারে, হতে পারে চোখের মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? চোখের মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যাবে, কানের মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রিভিয়াস ইনজুরি ইট ক্যান কজ। আচ্ছা এবার বলো হোয়াট আর ডেঞ্জারাস ওয়েপন। ডেঞ্জারাস ওয়েপন কাকে বলে? ওকে, নাইফ, ফায়ারআর্মস, ওকে। আর কাটিং, স্ট্যাবিং, ঠিক আছে। আর ফায়ারআর্ম ইনজুরি, পয়জন, ইনফ্লামেবল আর্টিকেলস, কেরোসিন, পেট্রোল, পেট্রোল ঢেলে দিয়ে জ্বালিয়ে দিল, ডেঞ্জারাস ওয়েপন। লেখাই তো থাকে ডেঞ্জারাস, তাই তো? ডেঞ্জারাস। পয়জনেও লেখা থাকে ডেঞ্জারাস, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন আসবে হোয়াট আর ডেঞ্জারাস ওয়েপন, বলে দিও হোয়াট ক্যান কজ, কাটিং, স্ট্যাবিং, আর ওই ফায়ার আর্মস, পয়জন, এগুলো হোয়াট এন্ডেঞ্জার্স লাইফ, ঠিক আছে। those weapon, the question will be asked what are dangerous weapon, so you have to answer that whatever causes, what endangers life and which causes, like weapons like cutting, stabbing, firearms, poisons, ঠিক আছে। then inflammable objects like যেগুলো পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো, ঠিক আছে, all these things. Fine, did you get it? Everybody got it? So we have till now learned 3 weapons. The next one is walking stick. এটা সেমি ফ্লেক্সিবল ছিল, এটা নন ফ্লেক্সিবল, ঠিক আছে। সূক্ষ্ম ডিফারেন্স আছে। সো ফ্লেক্সিবল ওয়েপন্স may not cause laceration, but non-flexible weapons can cause laceration, ঠিক আছে। ফ্লেক্সিবল হলে ল্যাসারেশন করার চান্সেস খুব কম, নন ফ্লেক্সিবল হলে ল্যাসারেশন করে দেবে। কোথায় ল্যাসারেশন করবে? মাথায় মারলে, শিনে মারলে, ঠিক আছে। where there is an underlying bone between two surface, মানে underlying bone, তারপরে যে টিস্যু আছে তাতে when we hit with any heavy object it can cause laceration between one surface and another is the bone. What type of laceration is that? It is called as বোনের, আন্ডারলাইন বোনের উপরে যদি মানে ব্লান্ট অবজেক্ট দিয়ে মারলে যে ল্যাসারেশনটা হয় ওটাকে কি বলে? স্প্লিট ল্যাসারেশন। এটা এক্সামিনারদের ফেভারিট কোশ্চেন, ঠিক আছে, স্প্লিট ল্যাসারেশন। Another favorite question is in which parts of the body does a lacerated wound looks like an incised wound? That is one of the favorite questions that examiners are asking and will ask you. So ki hobe? In which parts of the body does the lacerated wound looks like incised wound? First is head, scalp, split laceration. এইখানে when in the head, if we hit with this type of weapons like stick, heavy stick, okay, it can cause lacerated wound. That lacerated wound, margins and all will look like an incised wound. তখন তোমরা ভাববে যে বডি এলো, আমি পোস্টমর্টম করেছি, that subject
had multiple split lacerated wound on the head. ঠিক আছে? Police came, police brought the body and said, we have found this body. It seems that somebody means used a knife and caused those injuries. ঠিক আছে? পুলিশের স্টেটমেন্ট হচ্ছে ওটা নাইফ দিয়ে হয়েছে। I stated that it was caused by a blunt weapon injury. Okay, like this one. So my statement was correct. Later they found the culprit and he confessed that he had committed that crime with that blunt weapon. ঠিক আছে? So you have to be careful. যে ওই ইনজুরি গুলো যেটা আমি বললাম যে স্কালে lacerated wound looks like incised wound. ঠিক আছে? একটা হলো স্কাল আর একটা হচ্ছে আর কোথায়? ঠিক আছে, ওগুলো তাহলে হোমওয়ার্ক থাকলো, ওগুলো শিখবে। এইটাকে শেষ করি, নাহলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর থেকে কি কি হোয়াট কাইন্ড অফ ইনজুরিজ উইল ইট প্রডিউস? হ্যামারের মতনই কিন্তু একটু আলাদা। ল্যাসারেশন হবে, হবে ব্রুজ হবে, হবে আর কি অ্যাব্রেশন হবে, হতে পারে। ঠিক আছে? আর কি বাকি রইলো? ফ্র্যাকচার হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। বাচ্চাদের যদি হাত হয়, কিডস। এবার হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার, শুনেছো? গ্রিন স্টিক ফ্র্যাকচার, গ্রিন স্টিক ফ্র্যাকচার বাচ্চাদের হয়। প্যাথোলজিক্যাল না, ওটা হচ্ছে হ্যাঁ ওদের বোনস গুলো মিন্স ইট ইজ মোর অফ ফ্লেক্সিবল টাইপ। ঠিক আছে? গ্রিন স্টিক ফ্র্যাকচার। এবার আমরা যদি এইভাবে আঘাত করি, মানে if we hit him with a stick or something, there might be minor changes. ঠিক আছে? It may be bent, বেঁকিয়ে যাবে। ঠিক আছে? But the crack might not be visible. Those are green stick